তো আমি আমার ওয়েবসাইটটাতে একটু লগ ইন করি। লোকাল হোস্ট এটাতে লগ ইন হোক। তানবীর, আপনার এখানে যদি আপনার রেগুলেশন স্লাইডার যদি ইনস্টল না হয়, আপনি সরাসরি এখান থেকে যাবেন পোর্টোতে, এই যে পোর্টো লেখা আছে, এই পোর্টো থেকে যাবেন সেটআপ উইজার্ডে। তানবীর দেখতে পাচ্ছেন? সেটআপ উইজার্ডে যাবেন, এখান থেকে যাবেন প্লাগইনে। প্লাগইন থেকে নিচে আসবেন, শুধু রেগুলেশন স্লাইডারে টিক দিবেন, দিয়ে এখানে কন্টিনিউ করে দিবেন, দেখবেন এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। করেন। আর আজ থেকে আমাদের ওয়েবসাইটটা মোটামুটি রেডি, ঠিক আছে? সো আমাদের তাহলে এনভায়রনমেন্টটা রেডি হয়ে গেছে। আজ থেকে আমি যে কাজগুলো দেখাবো, এই কাজগুলো আমরা শুধু ক্লায়েন্টের জন্যই করবো। আর এর আগে যেগুলো কাজ করছি, এগুলো জাস্ট আমাদের প্লেগ্রাউন্ডটা তৈরি করার জন্য, খেলার মতো একটা বা কাজ করার মতো একটা পরিবেশ তৈরি করার জন্য। আমার কথা কি বোঝা গেছে স্যার? আজ থেকে আমরা ক্লায়েন্টের জন্য যে কাজটা করব, সেটা আমরা করা শুরু করব, যেটাকে বলে প্রোডাক্ট লিস্টিং। আমরা কিভাবে বাল্কলি প্রোডাক্ট লিস্ট করতে পারি একসঙ্গে, কেমন? ওকে, গুড। সো এইটার জন্য আমাকে যেটা করতে হবে, এক মিনিট, তার আমি একটা প্লাগইন দিয়ে বের করে রাখছিলাম, সেটা একটু দেখে নিই। ভুলে গেছি, আমি নাম ভুলে গেছি। ওকে, সো দিস ইজ দ্য প্লাগইন। আমি প্লাগইনটা চ্যাটে লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা এই লিঙ্কটা ক্লাসরুমে একটু দিয়ে দিবেন, কেউ একজন পোস্ট করে দেবেন, কিংবা গ্রুপে কেউ একজন পোস্ট করে দেবেন, কেমন? এখন আমার কাজ হচ্ছে এই প্লাগইনটাকে আমার শুরুতেই ক্লায়েন্ট যখন আমাকে তার ওয়েবসাইট আমাকে দিয়ে দিবে, ওয়েবসাইটে কি দিবে? ওয়েবসাইটে লগইন অ্যাক্সেস দিবে, লগইন ইউআরএল দিবে, ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে আপনাকে। আপনি লগইন করার সঙ্গে সঙ্গে এইরকম একটা ড্যাশবোর্ড আপনি দেখতে পারবেন ক্লায়েন্টের, যদি ও কমার্সে প্রোডাক্ট লিস্টিং হয়ে থাকে, এইরকম একটা ড্যাশবোর্ড আপনি পেয়ে যাবেন। আমার কথা কি বোঝা যায়? ক্লায়েন্টের সঙ্গে যখন আমরা কোনো, হ্যাঁ, ক্লায়েন্টের সঙ্গে আমরা যখন কোনো ডিলে যাব, ডিল শেষ হয়ে গেলে দেখবে, মানে ডিল শেষ বলতে ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল হয়ে গেলে ক্লায়েন্ট আমাদেরকে এইরকম একটা
ইউআরএল, এই যে ইউআরএল উপরে যেটা আছে ইউআরএলটা দিয়ে দিবে, আর আমরা যে অ্যাডমিন 1 2 3 4 লিখছিলাম ওইরকম সে একটা ইউজার ক্রিয়েট করে আপনাকে দিয়ে দিবে। আপনার ওইটা পাওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে ওইটাতে আগে লগ ইন করতে হবে, ঠিক আছে? লগ ইন করার পর কি আছে না আছে আমাদের এটা দেখার প্রয়োজন নাই। সবার আগে আমাকে যেটা দেখতে হবে ওই ওয়েবসাইটটাতে আমরা আগে যাব, আমরা ওই ওয়েবসাইটটাতে আগে ভিজিট করব। লেটস মে ভিজিট দিস ওয়েবসাইট এবং দেখব ওই ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট আছে কি না। এটা আর কি হলো এই করে কেন? একটু একটু আগে আপনি যে এটা দিলেন প্লাগইনটা দিলেন ওটাও কি আমরা সেম প্রসেস ইনস্টল করে নিব? হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। আগে থেকে কিনলেতে এটা কাজ করে কিনা ওপেন এন্ড ড্র্যাগ এন্ড ড্রপ এটাকে ওপেন করি। সো কিনলে পরে ডাজ নট সাপোর্ট দিস ফাইল which has either been created using an older version of KinLegend or third party application waiting for। সো আপনার এই ফাইলেরই প্রবলেম আছে স্যার মাহমুদ, আপনার এই ফাইলেরই প্রবলেম আছে। এটা এমন একটা ফরম্যাটে করা যেটা অনেক আগের ভার্সনের সফটওয়্যার দিয়ে করা। সো কিনলে বলতেছে আপনি যদি এটাকে ওপেন করতে চান তাহলে এটাকে কোনো আগের ভার্সনের কোনো কিনলে দিয়ে আগে ওপেন করেন। দেখেন কিনলে প্রিভিউ does not support this file which has either been created using an older version of KinLegend or third party application. We recommend using EPUB or docs format directly. Okay, fine. আমাকে রিকমেন্ড করছে তাহলে আমি এটা করলাম কেন? So let me open with the MS Word. Open with MS Word কি হয় দেখি। সো MS Word ডিফল্ট করলে এরকম হচ্ছে, যদি ডক্স দেই তাহলে তো তার চেনাই যাবে না। সো নাথিং হ্যাপেন্ড, কেটে দিই, ফরম্যাটগুলো বোঝা যাবে না। যদি আমি অ্যাক্রোবেটে ওপেন করি দেন হোয়াট হ্যাপেন্ড? can't open এটা because this is not supported. So Acrobat টার্মিনাল মাহমুদ সাহেব আপনার ফাইল ফরম্যাটে প্রবলেম আছে, ক্লায়েন্টকে বলে এটা ফিক্স করে নেন। বলেন আপনার ফাইল ফরম্যাটে প্রবলেম আছে বা কোন সফটওয়্যার দিয়ে আপনার এই ফাইলের প্রিভিউ দেখা যাচ্ছে সেটা ক্লায়েন্টেতে শুনে নেন। আর যেহেতু এটা ওল্ড ভার্সন সো আই থিঙ্ক এটাতে কাজ করা একটু কোয়াইট টাফ হয়ে যাবে, কারণ অনেক ওকে। সো ফার্স্ট যেটা করতে হবে আমাদের এই ওয়েবসাইটটাতে ক্লায়েন্টের ওয়েবসাইটটাতে যাইতে হবে। সো গেলাম আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে, দেখি কি অবস্থা। আচ্ছা স্ক্রিনশট দেওয়া হয়নি, আমি স্ক্রিন শেয়ার হতেছি, রেকর্ড অন করে দিচ্ছি। সো ইন দিস কেস আমরা যদি ধরেন এই প্রোডাক্টটাকে একটা প্রোডাক্ট ওপেন করব, ক্লায়েন্টের এখান থেকে আমরা একটা প্রোডাক্ট ওপেন করব, সাপোজ ক্লায়েন্টের এই ওয়েবসাইট, ঠিক আছে? অ্যান্ড ক্লায়েন্ট আমাকে ধরেন আরও একটা সোর্স ওয়েবসাইট দিয়ে দিছে। কোনটা দিয়ে দিছে আমি কালকে একটা দেখাইছিলাম, সেটাতেই কাজ করি। হ্যাঁ তাতে হয়ে যাবে। সো আমি অ্যাজ মাচ অ্যাজ প্রবলেম আমি আপনাদেরকে ফেস করাবো এবং প্রবলেমগুলো সলভ করে দেবো যত দূর সম্ভব পারা যায়। আসলে মানে আমি যত প্রবলেম ফেস করছি তার ম্যাক্সিমামই আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে?
ধরেন আমি এটাকে আমি এখান থেকে বের করে নিয়ে এখানে ডেস্কটপে রাখলাম। ওপেন করে নেই। সো এটা হচ্ছে ক্লায়েন্টের প্রোডাক্ট লেআউট পেজ। এটাকে কি বলা হয়? সিঙ্গেল প্রোডাক্ট লেআউট। এটাকে মানে ক্লায়েন্টকে যদি আপনি কখনো বলেন বা কোনো কারণে কাউকে যদি বলেন, তাহলে আপনি কি এই পেজটাকে কল করতে পারবেন না, কারণ আপনি এই পেজের নাম জানেন না। এই পেজটাকে বলা হয় সিঙ্গেল প্রোডাক্ট লেআউট, এই ডিজাইনটাকে। ঠিক আছে? আর এখানে আসেন, এইটা হচ্ছে এক ধরনের আরেকটা ওয়েবসাইট। ক্লায়েন্ট চাচ্ছে এই ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো আপনি তার ওয়েবসাইটে পার করে দেন। কোনগুলো প্রোডাক্ট পার করে দিবেন তার ওয়েবসাইটে? যেমন এখানে দেখেন লেখা আছে, চলে গেছে, ওকে, এখানে দেখেন লেখা আছে প্রোডাক্টের ভিতরে গেলে টাইপসের ভিতরে ক্লায়েন্ট হয়তো বা আপনাকে বলতেছে এরকম যে আপনি যেটাই করেন এইটুকু, এখানে যে কয়টা ক্যাটাগরি আছে এই কয়টা ক্যাটাগরি ক্লায়েন্ট এটা কিন্তু আপনাকে বলে দেবে। এই কয়টা ক্যাটাগরির মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে এইরকম এই ক্যাটাগরিগুলো ভাগ করে আমাকে দেন। ক্লায়েন্টকে প্রোডাক্টগুলো ভাগ করে তার ওয়েবসাইটে সেম ভাবে পার করে দেন। তো চলেন আমরা এগুলোকে ভাগ করেছি। আমি গেলাম প্রথমে অ্যাসেন্ট চেয়ার প্রোডাক্টে গেলে এখানে দেখেন অনেকগুলো করে প্রোডাক্ট, আমি বেশি না, অনেকগুলো বলতে বেশি নাই স্যার, মাত্র 5টা আছে, সরি। সো এগুলো হচ্ছে প্রোডাক্টের প্রিভিউ, এখানে মডেল নাম্বার আছে। আমি যদি প্রোডাক্টের সিঙ্গেল প্রোডাক্ট লেআউটে যাই তাহলে কতগুলো মিসম্যাচ থাকে এইগুলো আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে, দেন তার মতো করে ফাইলটাকে আমাকে সাজাইতে হবে, আর দেন আমি প্রোডাক্টগুলোকে আপলোড করব। ঠিক আছে? সো এখানে আমি মোটামুটি, যদিও এখান থেকে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে ক্লায়েন্টের কোনগুলো এই প্রোডাক্টের কোন জিনিসগুলো প্রয়োজন, কষ্ট করে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না আপনি কোনগুলো নিবেন কোনগুলো নিবেন না। এই জিনিসটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে তার এই প্রোডাক্টের জায়গা থেকে প্রোডাক্টের মডেল নাম্বার, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের যে হাইট, উইথ, ডেফিনেশন এগুলো প্রয়োজন। আর এখানে যা আছে সবগুলো এখানে ব্রিফলি বলা আছে। ঠিক আছে? তো বডি, এটা ছিল প্রোডাক্টের বডির বিভিন্ন কালার। আমি একটু ব্যাগে যাই, এখানে আসেন ডাইমেনশনটা এখানে ইলাবোরেটলি বলা আছে। সো ডাইমেনশন, এখানে ডিজাইন, এলিমেন্ট অ্যান্ড ফিচার, এখানে বলা হচ্ছে যে মোশন টাইপ হচ্ছে স্টেশনারি, ম্যাটেরিয়াল হচ্ছে ফেব্রিক, স্টাইল হচ্ছে ট্র্যাডিশনাল অ্যান্ড ফর্মাল। এখানে আসেন এটা কি কনস্ট্রাকশন হচ্ছে সেট টাইপ কি টাইট সেট, ব্ল্যাক টাইট সিট, ব্ল্যাক টাইপ টাইট সিট। আচ্ছা, এটার ভিতরে আবার 2টা করে ভাগ আছে। যাই হোক, সো ক্লায়েন্ট আমাকে বলে দিছিল যে তার এই জিনিস এখানে যতগুলো অপশন আছে এই কয়টা অপশন প্রয়োজন তার ওয়েবসাইটে, এই কয়টা প্রয়োজন, মানে এর ভেতরে যতগুলো ডেটা আছে সবগুলো প্রয়োজন ক্লায়েন্টের। অ্যান্ড দেন এই পিকচারটা প্রয়োজন, শুধু নট অনলি দিস পিকচার, এখানে আরও 2-3টা বেশি পিকচার থাকতে পারে, সেই পিকচারগুলো ক্লায়েন্টের প্রয়োজন, যতগুলো পিকচার থাকে আর কি। ঠিক আছে? আর এখান থেকে চেয়ারের মডেল নাম্বারটা প্রয়োজন, আর এই কোন ক্যাটাগরির চেয়ার সেটা প্রয়োজন। আমি কি করছি, আমি সবার আগে এখানে যতগুলো প্রোডাক্ট ছিল সবগুলো প্রোডাক্ট একটা এক্সেল শিটে পার করছি, কারণ এখানে যেভাবে এক্সেল শিটে পার করছি দেখেন। সবার আগে আমি ক্লায়েন্ট বলছিল আমাকে এরকম করে একটা এক্সেল শিট তৈরি করে দাও, মানে এটা তো হচ্ছে তার অফিসে সাবমিট করার জন্য, এবং তার একটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটা আপডেটও করে দিতে হবে, মানে আপলোডও করে দিতে হবে। সো আমি ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট, একটা শিট তৈরি করছিলাম, এবং সেখান থেকে আরেকটা শিট তৈরি করে সেটা আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে আপলোড করছিলাম। ঠিক আছে? সো এখানে দেখেন লেখা আছে প্রোডাক্টের লিঙ্ক, প্রোডাক্টের মডেল নাম্বার, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন উইথ HTML, ইমেজ, প্রোডাক্টের ইমেজ, ছবি যতগুলো আছে আর কি। ঠিক আছে? সো এখানে মোটামুটি একটা করে ছবি আছে, অপশনাল ছবি মনে হয় আরও 2-1টা থাকতে পারে, আই এম নট শিওর। সো এখানে বলা আছে ডাইমেনশন উইথ, ডাইমেনশন ডেপথ, ডাইমেনশন হাইট, ডাইমেনশন উইথ, ডাইমেনশন ভলিউম, ডাইমেনশন আর্ম হাইট, সিট হাইট, ইনসাইড ডেপথ, ডিজাইন অ্যান্ড ফিচার। অর্থাৎ আপনি এই জায়গাতে যতগুলো অপশন দেখছেন আমার এখানে হেডিংয়ে সবগুলো অপশনই দেওয়া আছে স্যার। ঠিক আছে?
এই সবগুলো অপশনকে আমি ধরে 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 একটা ডিজাইনে কনভার্ট করতে পারবো। ওকে, আর কথা কি বোঝা গেছে? ওকে, গুড। সো এখন আমাকে, হ্যাঁ বলেন। মানে এক্সেল এ পুট করব, তারপরে একটা ডিজাইনে আমরা শেপ দিতে পারবো। এক্সেলে আগে প্রোডাক্টগুলোকে আপলোড এন্ট্রি করব, এন্ট্রি করার পর আমরা এটাকে ম্যাচিং করব। ঠিক আছে, যেমন এখানে এখান থেকে এইটুকুর মধ্যে যতগুলো কলাম আছে এই সবগুলো কলামের ডিটেইলস চলে যাবে কোথায়? ডিটেইলস চলে যাবে, যেহেতু এর অ্যাবাউটস সরি এখানকার কিন্তু এই পার্টটার যে ধরেন আপনার লং ডিসক্রিপশন যে কলাম মানে সেকশনটা, সেটাতে এখানে অনেকগুলো জিনিস অন্যভাবে দেওয়া আছে। বাট এখানে আসেন এর লং ডিসক্রিপশন জায়গাটা অন্যভাবে দেওয়া আছে। আমি চেষ্টা করতেছি, আমি চেষ্টা করব যে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে কাস্টমাইজেশন, ডাইমেনশন, এই সবগুলোকে পরপর পরপর লিখব। লেখার পর এখানে প্যারাগ্রাফ আকারে শো করাবো, কারণ আমার এখানে ওইরকম ফিচার নাই। ক্লায়েন্টের যে ওয়েবসাইট দিতে সেই ওয়েবসাইটে এইরকম ফিচার নাই, কিন্তু এই ওয়েবসাইটে ফিচার আছে। সো ফিচার কি আছে আই ডোন্ট কেয়ার, আমাকে প্রোডাক্টের যা ভ্যালু আছে বা ডিটেইলস আছে সেইটাকে আমাকে প্রপার জায়গায় ইনজেক্ট করতে হবে। সো একটা প্রোডাক্টের ডাইমেনশন আরও যে অন্যান্য ফিচার এগুলো কোন জায়গায় থাকে লেখা? আমরা বিভিন্ন ই কমার্স সাইট দেখছি, কখনো প্রোডাক্ট দেখছি ই কমার্স সাইটের? ওকে, কখনো হয়তো বা আপনারা দেখছেন কিন্তু এত ভালো করে লক্ষ্য করেন নাই। সব পৃথিবীতে যত ই কমার্স সাইট আছে, সব ই কমার্স যতগুলো ই কমার্স সাইট ফিজিক্যাল প্রোডাক্ট সেল করে, সবার দেখবেন যে প্রোডাক্টের এ টু জেড যত হিস্ট্রি আছে সবগুলো প্রোডাক্টের লং ডিসক্রিপশনে পাবেন। শর্ট ডিসক্রিপশনে শুধু হাইলাইট করে সেই জিনিসগুলোকে যেগুলো মানুষের সব থেকে বেশি প্রয়োজনীয় বা মানুষ সব থেকে বেশি জানে। ঠিক আছে, এখন আপনি প্যারাসিটামল প্রোডাক্ট সেল করতেছেন আপনার ই কমার্স সাইটে। প্যারাসিটামল দিয়ে শুধু যে জ্বর ভালো হয় এমন না, গায়ের ব্যথা বিভিন্ন ধরনের অসুখ ভালো হয় প্যারাসিটামল, ধরে নিলাম বিভিন্ন ধরনের অসুখ ভালো হয় প্যারাসিটামল দিয়ে, কিন্তু সব থেকে মুখ্য যেটা কাজ সেটা হচ্ছে জ্বর। সো আপনি শর্ট ডিসক্রিপশনে লিখবেন যে এই প্যারাসিটামল খাইলে আপনার জ্বর ভালো হয়ে যাবে। সে যতই জ্বর আসুক, এবং একবার জ্বর আপনার গায়ে আসছে, আপনি খাওয়ার পর সামনে 12 ঘন্টার মধ্যে আপনার গায়ে আর কোনো জ্বর আসবে না। এটা আপনি শর্ট ডিসক্রিপশনে ইউজ করতে পারেন, অ্যাট্রাকটিভ পয়েন্ট। ঠিক আছে, সো আমার কাছে শর্ট ডিসক্রিপশনটা আছে, মেবি আমি এটাকে শর্ট ডিসক্রিপশন হিসেবে ব্যবহার করব, কারণ এখানে অল্প করে খুব সুন্দর করে বলে দেওয়া আছে হোয়াই আই বাই দিস প্রোডাক্ট। ঠিক আছে, সো আমার কাছে শর্ট ডিসক্রিপশন। বাকি যতগুলো প্রোডাক্ট আছে এগুলোকে আমি পরপর সুন্দর করে সাজায়ে আমি আমার ডেসক্রিপশনে রাখবো। সো লেআউটটা কীরকম হবে এখন হয়তো বা বুঝতে পারতেছেন না, কাজটা করি তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, সো চলেন, আমাদের কাছে প্রোডাক্ট আছে, এখানকার মতো করে আগে সাজাইতে হবে। সো এখানকার মতো করে সাজাইতে হলে এখন আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব, এই সফটওয়্যারে আসলে এক্সেল শিটটা কীরকম করে সাজাইলে সে বুঝতে পারবে বা ধরেন সফটওয়্যারটাকে সে রিড করতে পারবে, সেইভাবে আগে আমাকে সাজাইতে হবে স্যার। সো এটা সাজাইতে হলে আগে সফটওয়্যারের ব্যবহার বা গতিবিধি আমাকে জানতে হবে, আর গতিবিধি জানার জন্য আগে সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে। সো চলেন আগে ইনস্টল করি প্রোডাক্ট প্লাগইনটাকে। সো লেটস অ্যাড নিউ প্লাগইন। ওকে, এখান থেকে প্লাগইনটাকে অ্যাড করতে হলে মোটামুটি অনেক টাইম নেবে। সো আমি এটাকে ডাউনলোড করে নেব স্যার। সো লেটস ডাউনলোড ইট। সবাই মনোযোগ দিয়ে দেখবেন স্যার, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, মিস করবেন না। আমি আমার ওই ফোল্ডারে যাব, এইটাকে ওখানেই ডাউনলোড করে নেব যাতে কাজটা দ্রুত হয়। ঠিক আছে, সো লেটস ডাউনলোড ইট হিয়ার অ্যান্ড ডাউনলোড ফিনিশ। ওপেন দ্য ফোল্ডার, extract here. ওকে, দেখেন আমার এটা এক্সট্রাক্ট হয়ে গেছে, এখন প্লাগইনটা এখানে চলে আসছে। গুড। সো আমি এটাকে কেটে দিতে পারি, নো প্রবলেম। এখন এখান থেকে আমি অ্যাড নিউ প্লাগইনে না গিয়ে আমি যদি চলে যাই ধরেন শুধু প্লাগইনে, ইনস্টলের প্লাগইনে যাই,
এখানে দেখেন এই যে দেন প্রোডাক্ট সিএসবি ইম্পোর্ট এক্সপোর্ট বেসিক অ্যাক্টিভ করে দেবেন এটাকে। সো অ্যাক্টিভ করার পর দেখেন এটা এরকম হয়ে গেছে। অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে তারা আপনাকে এই জায়গাতে নিয়ে আসছে। এখানে একটা জিনিস আমি দেখাই দিই একটু, উপরে দেখেন দুইটা অপশন আছে, প্রোডাক্ট এক্সপোর্ট অ্যান্ড প্রোডাক্ট ইম্পোর্ট। এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, এক্সপোর্ট বলতে কি বোঝানো হয়, যদি আমরা এই ওয়েবসাইটে প্রোডাক্ট নামাইতে চাই নামাইতে পারবো, ইম্পোর্ট বলতে যদি আপলোড করতে চাই আপলোড করতে পারবো। সো সবার আগে আমরা যেটা করব, এই ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে তার 2-4টা প্রোডাক্ট আগে নামাবো, নামাই দেখবো যে প্রোডাক্টগুলো কিভাবে তারা সাজাইছে। সো এখানে দেখেন অফসেট কয়টা আছে আমাদের দরকার নেই, লিমিট আনলিমিটেড দরকার নেই, অল প্রোডাক্ট, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আমি শুধু একটা ক্যাটাগরি থেকে আমি এখানে দেখবো যে আসলে কোন ক্যাটাগরি এখানে অ্যাভেলেবল আছে। সো এটা ছিল হচ্ছে হেডফোন ক্যাটাগরি। সো লেটস টাইপ অন হেডফোন ক্যাটাগরি HEA। আচ্ছা এটা প্রোডাক্ট, সরি আই ডোন্ট নিড প্রোডাক্ট, আমার দরকার আছে ক্যাটাগরি। সো আমি কম হেডফোন ক্যাটাগরি এখান থেকে চুজ করে দিলাম, দিয়ে বললাম যে তুমি এই প্রোডাক্টটাকে এক্সপোর্ট করো। এক মিনিট, দেখো 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 সো আমি একটা ফাইল আগে এক্সপোর্ট করছি, ডামি ফাইল, মানে আমি দেখতে যাচ্ছি তারা কোন এক্সেল শিটে কিভাবে ব্যবহার করে, কলামগুলো কি তৈরি করে। ঠিক আছে, এখন দেখা যায়। ওকে, সো আমি দেখতে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। সো আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে তারা কি রকম করে সাজাইছে কলামগুলোকে। সো যদিও আপনি এই কলামগুলো এখান থেকে দেখতে পারবেন, এখানে যা যা আছে সবগুলোই কলাম স্যার, ঠিক আছে, পোস্ট টাইটেল, পোস্ট আইডি, সামথিং সব কিছু কলাম। সো আমি আসলে চাচ্ছিলাম যে কলামের ভেতরে যে ডাটাগুলো তারা রাখছে এগুলোকে কিভাবে রাখছে। সো লেটস ওপেন করে দেখি। ওকে, কলামটা এরকম লাগতেছে, আমি একটু জুম করে দিই। সো প্রথম যেটা ছিল সেটা ছিল পোস্ট টাইটেল অর্থাৎ প্রোডাক্টের নাম। সেকেন্ড যেটা ছিল যে পোস্ট নেম বলতে আপনার ধরেন একটা আইডি দিতে হয় প্রত্যেকটা প্রোডাক্টের, ঠিক আছে, যেটা দিয়ে একটা ইউআরএল তৈরি হবে। সো সেটা ইউআরএল তৈরি হবে। সো এটা দিতে হয় না, প্রয়োজন নাই, এটা অটোমেটিক জেনারেট হয়ে যায়। আপনি যদি প্রোডাক্টের নাম যেটা দিবেন সেটার সঙ্গে অটোমেটিক জেনারেট হয়ে যাবে, নো প্রবলেম। আইডিটা আপনাকে দিয়ে দিতে হবে স্যার, ঠিক আছে, কারণ আইডি দিলে একটা সুবিধা হবে, সেটা হচ্ছে পরবর্তীতে যদি কোনো প্রোডাক্ট আপনাকে যদি ধরেন আপডেট করতে হয় কিংবা ধরেন আপনাকে কোনো প্রোডাক্ট যদি ডিলিট করতে হয়, তখন এই আইডিকে কল করে এই প্রোডাক্টগুলো বাল্কলি আপনি ফিল্টার করে ডিলিট বা আপডেট করতে পারবেন, ঠিক আছে। সো এটা ছিল কি প্রোডাক্ট এক্সার্ট নাকি, দাঁড়ান এখন। সো আমি এখান থেকে এটা মনে মেবি ছিল শর্ট ডিসক্রিপশন। সো আমি যদি কোনো ধরেন ল্যাপটপ কেস ব্যাগ বা ব্যাটারি চার্জার, ল্যাপটপ কেস ব্যাগ, আমি একটা প্রোডাক্টে যাই, এদের ল্যাপটপ কেস ব্যাগ। সো যাইতে হবে না, এটা একটা শর্ট ডিসক্রিপশন, এই দেখেন মিলে গেছে। সো আপনি এই লেআউটের সঙ্গে এটাকে মিলাইতে পারেন। সো দিস ইজ এ শর্ট ডিসক্রিপশন, এটাকে তারা এই নামে কল করছে, নো প্রবলেম, করুক তারা কল। পরে আসেন, দেখেন এটা কি আছে, পোস্ট কন্টেন্টটা এত বড় একটা কন্টেন্ট, এটা কোথায় আছে, লরেন ইপসন $। সো দিস ইজ দ্য কন্টেন্ট, লরেন ইপসন $, অ্যান্ড ইট সাপোর্ট HTML। যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে HTML ইনজেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন। সো
সো এটা HTML সাপোর্ট করে। পোস্ট পাবলিশ টাইপ কি, পোস্টের স্ট্যাটাস কি, পোস্টের স্ট্যাটাস অবশ্যই আমরা পাবলিশ দিব, তাহলে প্রোডাক্টটা আপলোড করার সঙ্গে সঙ্গে পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে মেনু অর্ডার আই ডোন্ট নিড ইট, কারণ এটা ইন্টারনাল প্রসেস। এটা কি পোস্ট ডেট, আপনি পোস্ট ডেট চুজ করে দিতে পারেন, বাট আমি তো আজকে আপলোড করলে আজকেই সবগুলো ডেট চেঞ্জ হবে, এটার আমার প্রয়োজন নেই। পোস্ট অথর, হু ইজ পোস্ট অথর? সো পোস্ট অথর বলতে এখানে যে আমরা যে কি বলে স্যার ওইটাকে অ্যাডমিন অ্যাক্সেস তৈরি করছিলাম না, ওখানে যখন ক্লায়েন্ট আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিবে তখন এই নামটা আপনি এখানে ইউজ করতে। সো রাইট নাও আই ডোন্ট নিড ইট, এটাও ক্লায়েন্টের প্রয়োজন নেই। সো কমেন্টের ক্ষেত্রে প্রোডাক্টটাতে কি কমেন্ট করা যাবে কি যাবে না। সো রাইট নাও আমি বলতেছি যে কমেন্ট করা যাক কিংবা না যাক সেটা ক্লায়েন্টের ওয়েবসাইটের দায়িত্ব, নট মাই রেসপন্সিবিলিটি। সো আমি এটাকেও ডিলিট করে দিলাম। এসকিউএল ইজ ইম্পর্টেন্ট। সো প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে এসকিউএল নাম্বার থাকে, দিস ইজ দ্য এসকিউএল নাম্বার। সো আমার এটা প্রয়োজন, আই নিড ইট। সেখানে বলা হচ্ছে ডাউনলোডেবল, প্রোডাক্টটা কি ডাউনলোডেবল নাম্বার, অর্থাৎ ভার্চুয়াল প্রোডাক্ট নাকি ফিজিক্যাল প্রোডাক্ট, এটা আপনি এখান থেকে বলে দিতে পারেন ডাউনলোডেবল আর নট। সেটা আমরা বলে দিব। ঠিক আছে, এখানে আসেন দেখেন ভার্চুয়াল প্রোডাক্ট না, এটা ফিজিক্যাল প্রোডাক্ট, এই জন্য নো এটা কি আচ্ছা যাই, এটা ডেমো হিসাবে দিচ্ছে আর কি। স্টক, এই প্রোডাক্টটা আপনার স্টকে কতগুলো আছে, কতগুলো লাগবে নাই। সো ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় আপনি দিয়ে দিবেন, না চাইলে দেওয়ার দরকার নেই। তবে ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্ট এটা চায় না, ক্লায়েন্ট নিজেই স্টোর হ্যান্ডেল করে। রেগুলার প্রাইস, সেলিং প্রাইস। সো রেগুলার প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে একটা ডিফারেন্স আছে। রেগুলার প্রাইস কাকে বলে? আপনি প্রতিদিন 1 কেজি চাল কিনেন, সেই চাল প্রতিদিন আপনি 30 টাকা দিয়ে 1 কেজি চাল কিনেন। সাডেনলি আপনি একদিন গেছেন দোকানে, সেই দোকান বলতেছে আজকে প্রতিদিন তা 30 টাকা করে কিনেন, আজকে আমি 5 টাকা অফার দিছি বা কমিশন দিছি। সো আজকের দিনে যদি আপনি 1 কেজি চাল কিনেন তাহলে 25 টাকা দিতে হবে। সো এটা হচ্ছে সেলিং প্রাইস, 25 টাকা হচ্ছে সেলিং প্রাইস, আর প্রতিদিন যে দামে বিক্রি করা হয় সেটা হচ্ছে রেগুলার প্রাইস। সো যদি সেলিং প্রাইস আর রেগুলার প্রাইস দুইটাই দিয়ে দেন তাহলে এটা এরকম শো করবে। রেগুলার প্রাইসটা এরকম ক্রস হয়ে যাবে, কেটে যাবে, আর রেগুলার প্রাইসটা এখানে সেলিং প্রাইস এখানে শো করবে, রেগুলার প্রাইস ক্রস হয়ে যাবে। এবং একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই রেগুলার প্রাইস সংখ্যাটা বেশি থাকতে হবে এবং সেলিং প্রাইস সংখ্যাটা কম থাকতে হবে, আদারওয়াইজ এইটা এরর দেখাবে। সো আমি এটাকে রাখলাম, পরে ইউজ করব। এখানে বলা হচ্ছে ওয়েট, লেন্থ, হাইট। সো আমি এগুলো রাখবো না। কেন রাখবো না? কারণ আমি এইভাবে শো করাতে চাচ্ছি না, আমি চাচ্ছিলাম যে বাকি যতগুলো আছে এই সবগুলো জিনিস যেন আমার আপনার ধরেন আমার যে ওয়েবসাইট থাকবে এইটার ডেসক্রিপশনের ভিতরে যেন থাকে। ঠিক আছে, মেইন ডেসক্রিপশনের ভিতরে যেন থাকে। সো আমি এইগুলোকে ডিলিট করে দেব। রাইট নাও আই ডোন্ট নিড ইট, সো লেটস ডিলিট ইট। আচ্ছা, এখানে একটা জিনিস আছে আপনাদের দেখানোর জন্য, এটাকে ডিলিট করে দিই। সো দিস ইজ দ্য প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইউআরএল। ওকে গুড, প্রোডাক্ট ইউআরএল দরকার নেই আমার, কেটে দিই। প্রোডাক্ট ইমেজের ক্ষেত্রে একটু কারেকশন করে দিই। সেটা হচ্ছে দেখেন এখানে তারা একটা প্রোডাক্টের যদি 4-5টা করে ইমেজ থাকে, সেক্ষেত্রে আপনি 4-5টা ইমেজ কিভাবে আপলোড করবেন? সেক্ষেত্রে আপনাকে ওই ইমেজের ইউআরএলটা আপনাকে ইউজ করতে হবে। দিস ইজ দ্য ইউআরএল, যেটাতে আমি ইমেজটাকে ভিউ করতে পারবো, এবং এই ইউআরএল এর পরে একটা সেপারেটর ইউজ করতে হবে। দিস ইজ দ্য সেপারেটর, একটা স্পেস দিয়ে, বাংলায় যেটাকে দাড়ি চিহ্ন বলে, সেই দাড়ি চিহ্ন দিয়ে আরেকটা স্পেস দিয়ে পরবর্তী আরেকটা ইউআরএল আপনি দিয়ে দিবেন। অ্যান্ড দেন ওইটা দেওয়া হলে যদি আরো ইউআরএল থাকে স্পেস দিয়ে সেম ভাবে এটাকে কন্টিনিউ করে যাবেন, তাহলে এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো ইমেজ শো করবে একটা প্রোডাক্টের ভিতর। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, এটা নলেজে রাখবেন। এটা কি ডাউনলোডেবল ফাইল। সো ডাউনলোডেবল ফাইলে আমার প্রয়োজন নাই, বাকি যেগুলো আছে এটারও প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই। অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় কলাম সেকশন, ক্যাটাগরি সেকশন।
ক্যাটাগরি কি আমরা বুঝি স্যার? ক্যাটাগরি বুঝি আমরা? ওকে, গুড। সো সবার আন্ডারে এরকম থাকে, বাট আমি যদি ক্যাটাগরিটা এখানে একটু ইলাবোরেটলি বলে দিই, মানে একটু ছোট্ট করে বলে দিব, ইলাবোরেটলি না সব, ঠিক আছে? সাপোজ ধরেন আপনার দাদা, ঠিক আছে? সাপোজ ধরেন আপনার দাদা দাদা হচ্ছেন একজন মুরব্বী মানুষ কিংবা একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক দেশে, ঠিক আছে? এই আপনার দাদার যিনি ছিলেন, ইনার আবার ছিল 5টা সন্তান ছিল, ঠিক আছে? সো আপনার দাদা, তাহলে এখানে যদি আমি যদি একটু এক্সপ্লেনলি বলতে যাই, তাহলে আপনার দাদা হচ্ছে একটা মেইন পার্সন, এবং এই মেইন পার্সনের দেখা গেছে যে তার আবার 4টা সন্তান আছে, দে হ্যাভ 4 চিলড্রেন, ঠিক আছে? আমি যদি একে যদি একটু এইভাবে বলে দিই যে এক নম্বর যিনি সন্তান তার নাম ছিল ধরেন এ, 2 নম্বর যিনি তার নাম ছিল হচ্ছে ধরেন বি, 3 নম্বর যিনি তার নাম ছিল হচ্ছেন সি, 4 নম্বর যিনি তার নাম ছিল হচ্ছে ডি। এখন এই যে আপনাদের যিনি দাদা, সরি, এই যে যিনি দাদা আছেন, এই দাদার 4টা সন্তান, তার মানে এখানে কি মেইন কে? দাদা না? দাদার আন্ডারে কয়জন আছে? 4 জন সন্তান আছেন কি না? এখন এই যে 4টা সন্তান আছে, এই 4টা সন্তান ধরেন এরা আবার বিয়ে করছে, এদের বিয়ে করে প্রথম যে জন আছেন তার আবার ধরেন 2টা সন্তান আছে, দে হ্যাভ 2 বেবিস, ঠিক আছে? তার আবার ধরেন 2টা সন্তান আছে। আবার দ্বিতীয় যিনি বিয়ে করছেন তার 1টা সন্তান, এর আবার ধরেন 5টা সন্তান, ডির আবার দেখেন 2টা সন্তান। তার মানে দাদা হচ্ছে আপনার মেইন ক্যাটাগরি, তারপরে সাব ক্যাটাগরি হচ্ছে এ বি সি ডি, তারপরে ক্যাটাগরি হচ্ছে তাদের যে সন্তানগুলো আছে এরকম। সো এইখানেও স্যার একটা নির্দিষ্ট কাঠামো ব্যবহার করা হয়, প্রত্যেকটা ওয়েবসাইটে এই কাঠামোটা ব্যবহার করা হয়। পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তৈরি করা আছে সবাই এই ক্যাটাগরির যে স্ট্রাকচারটা আছে টাকচারটাকে ফলো করে। আর এই স্ট্রাকচারটাকে ফলো করার জন্য এখানে দেখেন বলা হচ্ছে COM, কমতে বোঝানো হয় কম্পিউটার অ্যাক্সেসরিজ, ঠিক আছে? এটা অনেক বড় হয়ে যায়, এই জন্য ছোট করে বলে কম। সো কমের পরে একটা লেস দেন চিহ্ন আছে বা গেটার দেন চিহ্ন, যে যেটা বলেন, ঠিক আছে? সো এটাকে একটা গেটার দেন চিহ্ন দেওয়া আছে, মানে কমটা হচ্ছে বড়, হেডফোনটা হচ্ছে কি ছোট। তার মানে কমের সাব ক্যাটাগরি হচ্ছে হেডফোন, কমের ভেতরে এরকম আরো অনেক ক্যাটাগরি থাকতে পারে। আমি কি বুঝাইতে পারছি? আমি কিন্তু যে মাত্র যে এক্সপ্লেনটা করলাম এটা কিন্তু আমি এভাবে লিখতে পারি, লাইক এখানে আমি যদি লিখি দাদা গেটার দেন, আমি দিলাম গেটার দেন, আমি এখানে দিলাম এ, মানে দাদার ছেলে হচ্ছে এ, এবং এরপরে গেটার দেন দিয়ে দিলাম যে এর আবার সন্তানের নাম হচ্ছে A1। তাহলে এখন বিষয়টা ক্রম অনুযায়ী নিচে নিচে চলে আসতেছে না? ঠিক আছে? সো আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি, আমাদের সফটওয়্যারটা এটাকে রিড করতে পারে, এই প্রসেসরকে রিড করতে পারে। সো দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ ইট, ঠিক আছে? সো এখানে বলা হচ্ছে যে কমের ভিতরে হেডফোন হচ্ছে একটা ক্যাটাগরি। সো এই হেডফোন ক্যাটাগরির ভিতরে এই প্রোডাক্টটাকে তুমি রাখবা, শুধু হেডফোনের ভিতরে রাখবা না, এর সঙ্গে তুমি মানে একটা প্রোডাক্ট 2টা ক্যাটাগরিতে থাকতে পারে না। হেডফোন নিয়ে ধরেন, হেডফোন মোবাইলে ইউজ করা যায়, কম্পিউটারে ইউজ করা যায়। সো হেডফোন 2টা ক্যাটাগরির মধ্যেই থাকতে পারে কি না? সো আমাকে যদি 2টা ক্যাটাগরির ভিতরে রাখতে হয় তাহলে আমি কি করব? তখন আপনি এইরকম একটা সেপারেটর ব্যবহার করবেন, যে সেপারেটরটা আমরা ইমেজের ক্ষেত্রে ব্যবহার করছি। রাইট নাও আপনি এই সেপারেটরটা এখানেও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন ফ্যাশন টি শার্ট সেমভাবে তারা অনেক সুন্দর করে লিখছে, আমরা এগুলোকে ব্যবহার করব। সো ওকে ফাইন, এখানে বলা হচ্ছে প্রোডাক্ট ট্যাগ। সো প্রোডাক্ট ট্যাগ ইজ ইম্পর্টেন্ট। প্রোডাক্ট যদি আপনার প্রোডাক্টের ট্যাগ থাকে অবভিয়াসলি থাকে, 80% প্রোডাক্টের ক্ষেত্রে ওয়েবসাইটে ট্যাগ সাপোর্ট করে। সো এই ট্যাগটাকে আপনাকে দিতে হবে। কীভাবে দিবেন দেখেন, একটা করে ট্যাগ লিখবেন, একটা করে সেপারেটর চিহ্ন দেবেন, একটা করে ট্যাগ লিখবেন, একটা করে সেপারেটর চিহ্ন দেবেন, ঠিক আছে? আমরা যদি এই প্রসিজারকে ফলো করি,
মোটামুটি আমরা কিন্তু স্যার ধরেন আমাদের প্রোডাক্টটাকে অটোমেটিক আপলোড করতে পারবো। সো এটা এরকম আছে, এরকমই থাক, এও এরকম আছে, এরকমই থাক। আমরা একটা আমাদের এই যে দর্শনদারি লেআউটটা আছে এইটার মতো করে আমরা আমাদের এক্সেল শিটটাকে আগে তৈরি করে নেব, ঠিক আছে। তো শুরুতে আমাদের কি প্রয়োজন, একটা টাইটেল প্রয়োজন, টাইটেল। ওকে গুড, লেট মি সিলেক্ট দ্য টাইটেল ফ্রম হিয়ার। সো এখানে আমাদের প্রোডাক্ট নামটাই হচ্ছে প্রোডাক্টের টাইটেল, সো মডেল নাম্বারটাই হচ্ছে আমার প্রোডাক্টের টাইটেল। সো লেটস কপি দিস পার্ট, ডিলিট করে দিই। সো প্রোডাক্টের নামটা আমি এখানে কপি করে নিয়ে আসলাম স্যার, এই কলামটাকে আলাদা করে নিলাম। এইটা কপি হয় না কেন, মিনিট, কপি পেস্ট, ওকে হয়ে গেছে। সো আমি প্রোডাক্টের নামটাকে কি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসলাম। সো দিস ইজ দ্য প্রোডাক্ট নেম, ঠিক আছে। আমি এখানে লিখে দিতে পারি যে এটাকে আপনি বলতে পারেন প্রোডাক্ট টাইটেল, যদিও নেম বলে না, এটাকে বলে টাইটেল, মনে রাখবেন, ঠিক আছে। দেন আমার কি আছে, আমি একটি প্রোডাক্টে চাই, এখানে বলতেছে আমাকে বের করতে হবে। এরপরে আছে কি প্রাইজিং সেকশনটা আছে। সো লেটস সিলেক্ট দ্য প্রাইস। সো আমি এখানে লিখবো যে দা রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস অ্যান্ড সেল প্রাইস। আমি দুইটাই দেবো স্যার, রেগুলার প্রাইস অ্যান্ড সেল প্রাইস, যদি থাকতেই পারে, একটা প্রোডাক্টে দুইটা প্রাইস থাকতেই পারে। সো আমি আমার শিটে যাব, দেখি কোনো রেগুলার প্রাইস আছে কিনা। সো আমার শিটে যে প্রোডাক্টগুলো আছে মাশাআল্লাহ এদের কোনো প্রাইজিং সেকশনই নাই স্যার, ঠিক আছে। এর কোনো প্রাইজিং সেকশন নাই, মানে ওই প্রোডাক্টের কোনো প্রাইস দেওয়া নেই ওই ওয়েবসাইটে। যদি আপনার কোনো প্রোডাক্ট ভালো লাগে তাহলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি আপনার মতো করে, ওইটা ছিল একটা লাক্সারি প্রোডাক্ট। আমি যে প্রোডাক্ট ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কপি করছি ওইটা ছিল একটা লাক্সারি ই কমার্স ওয়েবসাইট, যারা লাক্সারি প্রোডাক্ট সেল করে। আর লাক্সারি প্রোডাক্টগুলো আসলে যারা কেনে তারা অনেক ধনী ব্যক্তি, এবং তারা সবসময় চায় যে তারা যে প্রোডাক্টটা কিনতেছে এটা সবার থেকে ইউনিক হবে, এবং এই জন্য এই প্রোডাক্টগুলোর কোনো প্রাইস দেওয়া থাকে না ওখানে। তারা প্রোডাক্টটাকে দেখে ওই প্রোডাক্টটাকে তারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেয়, এবং তার ফলে ওখানে নতুন প্রোডাক্টের প্রাইস অ্যাড হয়। দ্যাটস ওয়াই ওখানে কোনো প্রোডাক্টের প্রাইস দেওয়া নাই। বাট ইন দিস কেস আমাদের ক্ষেত্রে এটা দেওয়া থাকবে, যদি না থাকে নো প্রবলেম, দেওয়া থাকলে দিয়ে দিব। সো আমি আপনাদেরকে দিয়েই দেখাবো যে আসলে কীরকম হয়। সো লেটস সিলেক্ট, আমি এখানে রেগুলার সবগুলো আমার কাছে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো রেগুলার প্রাইস দিয়ে দিলাম $15, অ্যান্ড সেল প্রাইস দিয়ে দিলাম $40। সো এই দুইটাকে আমি ফ্ল্যাশ ফিল করে দেবো, যেন সবগুলো সিরিজ ফিল করে দেবো, যেন সবগুলো একটু চেঞ্জ থাকে, ঠিক আছে, এক এক করে বাড়ে। সো তাও এখন এটার থেকে এটা ডিফারেন্স আছে আলাদা। দিস ইজ দ্য রেগুলার প্রাইস অ্যান্ড দিস ইজ দ্য সেল প্রাইস। আমি জাস্ট একটা মার্কিং করে রাখলাম আপনাদেরকে বোঝানোর জন্য। এরপরে কি আছে দেখেন, প্রাইজিং গেল, একটা শর্ট ডিসক্রিপশন আছে। সো আমার ক্লায়েন্ট এখানে যেটা দিছে সেই প্রোডাক্টের শিটে একটা শর্ট ডিসক্রিপশন ছিল। হোয়ার ইজ দ্য শর্ট ডিসক্রিপশন, এই যে শর্ট ডিসক্রিপশনের কলাম। সো আমি চাইলে এই শর্ট ডিসক্রিপশনের কলামটাকে এখান থেকে উঠাই নিতে পারি, শর্ট ডিসক্রিপশন কপি অ্যান্ড আই এম পেস্টিং ইট হিয়ার। সো আমি কি করছি, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনটাকে কপি পেস্ট করে এখানে নিয়ে আসছি, তাই না? কথা বলেন না কেন? ওকে, সো শর্ট ডিসক্রিপশনের পর কি আছে, শর্ট ডিসক্রিপশনের পর আছে আমার ধরেন ক্যাটাগরি সেকশন, ঠিক আছে। হ্যাঁ স্যার বলেন। ওকে, সো এখানে ছিল আমার ক্যাটাগরি সেকশন। আমি ক্যাটাগরি সেকশনটা ক্যাটাগরি সেকশনে এখানে যে ক্যাটাগরি দেওয়া আছে, ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ক্যাটাগরিটা দেওয়া আছে আমার ওয়েবসাইটে কিন্তু সেই ক্যাটাগরিটা দেওয়া নেই। সো এখন আমাকে কি করতে হবে, একটা ক্যাটাগরি তৈরি করে নিতে হবে। সো ক্যাটাগরি তৈরি করার জন্য আমি আমার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যাব। কিভাবে ক্যাটাগরি তৈরি করবো আমি একটু দেখাই দিই। এখান থেকে দেখেন প্রোডাক্ট নামে একটা অপশন আছে, প্রোডাক্ট
দিস ইজ কমার্সের নিচে আছে প্রোডাক্ট, প্রোডাক্টের ভিতর দেখেন লেখা আছে ক্যাটাগরি। সো এখানে আমরা ক্যাটাগরিতে ক্লিক করব। ক্যাটাগরিতে ক্লিক করার পর আমাকে দেখতে হবে আমি যে প্রোডাক্টগুলো নিয়ে আসছিলাম এই প্রোডাক্টগুলো আসলে কোন ক্যাটাগরির আন্ডারে ক্লায়েন্ট তার ক্লায়েন্ট যে ওয়েবসাইটে চাইছে সেই ওয়েবসাইটে দেওয়া ছিল। আমি যদি সবার নিচে যাই, এটা ছিল হচ্ছে চেয়ার, আর্ম চেয়ার, ডাইনিং চেয়ার। সো ডিটেইলস মেবি ইটস নট এ ক্যাটাগরি। ওকে, আমি এখানে 3টা ক্যাটাগরি আছে স্যার। সো এই 3টা ক্যাটাগরির মধ্যে আমি একটা ক্যাটাগরি চুজ করলাম, 2টা ক্যাটাগরি চুজ করলাম স্যার। একটা হচ্ছে চেয়ার অ্যান্ড আর্ম চেয়ার। আমি চেয়ারকে মেইন ক্যাটাগরি রাখবো এবং আর্ম চেয়ারকে সাব ক্যাটাগরি রাখবো, জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে স্যার কীভাবে মেইন ক্যাটাগরি সাব ক্যাটাগরি তৈরি করতে হয়। এখানে অলরেডি অনেকগুলো ক্যাটাগরি তৈরি করা আছে, ঠিক আছে। দেখেন এইটা পুরো ক্যাটাগরি, এটার আগে একটা চিহ্ন দেওয়া আছে স্যার, তারপরে এটার আগে আবার একটা চিহ্ন দেওয়া আছে। যেগুলোর সামনে চিহ্ন দেওয়া আছে এগুলোকে বলা হয় সাব ক্যাটাগরি, আর যেগুলোর সামনে চিহ্ন দেওয়া না এগুলোকে বলা হয় মেইন ক্যাটাগরি, ঠিক আছে। আমি এখানে আগে নাম দিব আমার ক্যাটাগরি। সো আমার ক্যাটাগরির নাম দিলাম, আমার ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে চেয়ার। সো এই চেয়ারে আমি আর কোনো জায়গাতে চেঞ্জ করবো না, জাস্ট এখানে ক্লিক করে এখানে যে অ্যাডেড ক্যাটাগরি, নিউ ক্যাটাগরি, এখানে ক্লিক করে দিলাম। ওকে, লেটস সি, চেয়ার নামে একটা মেইন ক্যাটাগরি এখানে আমার তৈরি হয়ে গেছে। অ্যান্ড দেন আমি কি করব, আমার যে পরের যে সাব ক্যাটাগরি সেটা এখানে দিয়ে দিব আর্ম চেয়ার। এটা ছিল আমার সাব ক্যাটাগরি এবং এইটা হবে কি চেয়ারের ক্যাটাগরি, চেয়ারের আন্ডারে থাকবে সে। সো এখান থেকে আমি নিচে আসেন, দেখেন প্যারেন্ট ক্যাটাগরি, এখানে ক্লিক করেন, এখানে দেখেন লেখা আছে চেয়ার। চেয়ারটা সিলেক্ট করে দিবেন যে চেয়ার হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, অর্থাৎ কে সে সবার উপরে থাকবে, সবথেকে ক্ষমতা বেশি, আর তারপরে এর ক্ষমতা থাকবে। সো লেটস অ্যাড দ্য ক্যাটাগরি। এখন দেখেন চেয়ারের নিচে আর্ম চেয়ার এবং এর সামনে একটা টান আছে। আমি বলছিলাম না যদি সামনে টান থাকে তাহলে আমাকে বুঝতে হবে এটা সাব ক্যাটাগরি। সো আমি এটা রেডি করে নিলাম, ঠিক আছে। তো আমি আরও চাইলে আরও ক্যাটাগরি তৈরি করতে পারি, বাট ইটস টেক টাইম। সো আমি কি করব, এটাকে স্কিপ করে যাব। আমি জাস্ট শুধু বেসিক যেটা সেটা আপনাকে দেখাই দিলাম, এবং সবসময় কন্টিনিউয়াসলি অলওয়েজ সব ক্লায়েন্টের ক্ষেত্রে আপনাকে এইটুকু করতে হবে স্যার, ঠিক আছে। আমি কি করব, এই ক্যাটাগরিটাকে আমাদের যে সফটওয়্যার রিড করতে পারে যেভাবে সেইভাবে সাজাবো। সো আমি আগে কি লিখবো, ফার্স্ট এটা লিখবো, দেন আমি এখানে একটা গ্রেটার দেন চিহ্ন দেবো, অ্যান্ড আমি আসলে স্পেস রাখবো না, আমি বরাবর লিখে যাবো। সো গ্রেটার দেন চিহ্ন, অ্যান্ড এরপরে আমরা সে সাব ক্যাটাগরি আছে ওইটাকে চুজ করে দেবো, ঠিক আছে। আমি চাচ্ছিলাম যে এইটা শুধু এই ক্যাটাগরিতেই কেন থাকবে, অন্য আরেকটা ক্যাটাগরিতে দেব যেটা ক্লায়েন্ট আমাদের বলছিল, ঠিক আছে। তো আমরা এখানে একটা স্পেস দিব, দিয়ে একটা সেপারেটর চিহ্ন ইউজ করবো, ডিভাইডার যাকে বলা হয়। এই যে ডিভাইডার চিহ্ন ইউজ করলাম, এখন এখান থেকে একটা ক্যাটাগরি আমি চুজ করি। সাপোজ আমি সিলেক্ট করলাম ক্লথ ক্যাটাগরি, ঠিক আছে। এই ক্লথ ক্যাটাগরিতে আমি এটা রেখে দিলাম এবং এর সামনে যে স্পেসগুলো আছে এগুলোকে হটাই দিলাম স্যার। ওকে, গুড। এই সামনে স্পেসগুলোকে হটাই দিই। ওকে, ফাইন। নাও আমি এখন 2টা ক্যাটাগরি এখানে অ্যাড করছি এবং এইটা আমি আমার সবগুলো প্রোডাক্টে অ্যাপ্লাই করবো। দ্যাটস ওয়াই আমি এটাকে নিয়ে নিলাম, অ্যান্ড আমি এখানে যাব, এখানে লিখবো যে ক্যাটাগরি, অ্যান্ড আমি এখানে পেস্ট করে দিব, এটাকে ফ্ল্যাশ ফিল করে দিলাম। ওকে, এখন দেখেন সব প্রোডাক্টে আমি একটা করে ক্যাটাগরি সেট করে দিলাম। এখন প্রোডাক্টগুলো আমার ডেকোরেটেড হয়ে আসলো। আমি আর্ম চেয়ার ক্যাটাগরিতে পেজে যদি যাই তাহলে এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আমি কি করতে পারবো, ভিউ করতে পারবো। ওকে, ক্যাটাগরি ঝামেলা গেল, আর কি ঝামেলা আছে দেখি চলেন। ওকে, ক্যাটাগরি শেষ, প্রোডাক্টের নেম শেষ, প্রাইসিং শেষ, শর্ট ডিসক্রিপশন শেষ। এক মিনিট স্যার, আমরা যে এক্সেল শিটটা সাজালাম সেটা জাস্ট একটা টেমপ্লেট, ঠিক আছে। আমরা যে এক্সেল শিটটা সাজালাম ওইটা জাস্ট একটা টেমপ্লেট, ওকে। ওইটা ছাড়া আমি দেখালাম যে প্রোডাক্টগুলো আসলে কিভাবে রাখতে হয়, এক্সেল শিটে সাজাইতে হয়। বাট আমরা যখন তৈরি করব তখন আমরা আমাদের লেআউট দেখবো, ক্লায়েন্টের লেআউট দেখবো, দেখে দুইটাকে কম্বাইন করে একটা সুন্দর করে সাজাবো, যেন এখানে যা যা ভিজিবল আছে সবগুলো যেন ফেল করা যায় ডেটা, ঠিক আছে।
এবং আমি ওইভাবেই কাজ করতেছি, আশা করি আপনি বুঝতে পারতেছেন। তো দেখেন এসকিউএল, এখন আরেকটা কলাম বাকি আছে, সেটা হচ্ছে এসকিউএল। এসকিউ নাকি এটা এসকিউএল? এসকিউএল না, এসকেইউ মেবি, হ্যাঁ এসকেইউ। সো এই এসকেইউ এ আমাকে এই প্রোডাক্টের একটা করে ইউনিক আইডি দিতে হবে, ঠিক আছে? সো রাইট না আমার কাছে এসকেইউ আছে কিনা আই ডোন্ট নো। ক্লায়েন্টের এখানে এসকিউ আছে কি? আছে স্যার, এই যে দেখেন এসকিউ আছে। সো এসকিউ কলামটাকে কপি করে নেন, এনে দিয়ে দেন। মাঝে মাঝে কোনো কোনো জায়গায় এসকিউ নাম না থাকলে সমস্যা নেই, এরকমই ওইভাবেই রেখে যান, নো প্রবলেম। দেন তারপরে কি আছে আমার, তাহলে ক্যাটাগরিটা আমি ফিল আপ করে ফেললাম, প্রোডাক্টের নেম ফিল আপ করে দিলাম, প্রাইস ফিল আপ করে দিলাম, শর্ট ডিসক্রিপশন ফিল আপ করে দিলাম, এসকিউ ফিল আপ করে দিলাম। এখন আমার শুধু ফিল আপ করতে হবে লং ডেসক্রিপশন, ঠিক আছে? চলেন সিলেক্ট লং ডেসক্রিপশন। লং ডেসক্রিপশনে আমি এখানে যতগুলো ফ্যাসিলিটি আছে সবগুলোই রাখতে চাচ্ছিলাম, কজ এখানে একটা জিনিস আছে আমি একটু দেখাই আপনাদের। যেমন এটা হচ্ছে ডাইমেনশন। সো আমি যদি কোনো প্রোডাক্টে যাচ্ছি এবং নিচে যাই, দেখেন এখানে লেখা আছে ডাইমেনশন। ডাইমেনশন একটা মেইন হেডার এবং তার ভেতরে অনেকগুলো পয়েন্টগুলোকে মার্ক করে বলা আছে, যেগুলো আমার এখানে আলাদা আলাদা কলামে ভাগ করা আছে, ঠিক আছে? সো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ডাইমেনশনের, এখান থেকে আমার এই পর্যন্ত হচ্ছে শুধুমাত্র ডাইমেনশনের লিস্ট। সো আমি এটাকে আমার মতো করে মডিফাই করে নিব স্যার, ঠিক আছে? কীরকম, আমি এটাকে কপি করলাম অ্যান্ড আমি এইটাকে এখানে পেস্ট করে দিলাম স্যার। এইটাকে আমি এইভাবে সাজাবো। এখানে যেমন ডাইমেনশন উইথ 24 ইঞ্চি আমি এখানে লিখে দেবো স্যার, উইথটা 24 ইঞ্চি 27 ইঞ্চি। এখানে দেখেন উইথের ঘরে উইথ আছে, ডাইমেনশন আমি এইভাবে লিখে দিতে চাচ্ছিলাম। তো আমাকে কি করতে হবে, আমি বেসিক্যালি আমি কি চাচ্ছিলাম দেখাই আমি একটু। আমি চাচ্ছিলাম যে আমার এই কলামের ঘরে এখানে উইথ লিখে একটা সরি এখানে উইথ লিখে একটা কোটেশনটা এইরকম। সো আমি চাচ্ছিলাম যে এই ঘরে যতগুলো, এই কলামে যতগুলো ডেটা আছে সবগুলোর সামনে এরকম উইথ লেখাটা আসুক, ঠিক আছে? সো এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, কোন প্রসিজার অ্যাপ্লাই করতে পারি, কোন এক্সেল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি? আমাদের মনে আছে কি কোন এক্সেল ফর্মুলা যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, নাকি সময়ের বিবর্তনে আমরা খেয়ে ফেলছি? কোনটা? দেখতে হবে না, ওকে গুড। এখানে আমরা খুবই সিম্পল কনক্যাটিনেট ফিচারটা ইউজ করতে পারি, যেটা দিয়ে আমি এর সামনে ইজিলি প্রোডাক্টের যে আমার যে আমি কোনো একটা কলামের সেলের ডেটার সাথে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ ডেটা বা কোনো একটা ওয়ার্ড আমি ইচ্ছা মতো অ্যাড করতে পারি। সো আমি একটু করে দেখাই, এখানে লিখি ইকুয়াল কনক্যাটিনেট। আমি শুরুতেই একটা স্ট্রিং ব্যবহার করবো এবং স্ট্রিংয়ের ভেতরে আমি কোন ডেটাটাকে ইনজেক্ট করতে যাচ্ছি, অর্থাৎ আমি যে সেলটাকে টার্গেট করছি ওই সেলের সঙ্গে আমি কোন ডেটাটাকে বা কোন শব্দটাকে রাখতে চাচ্ছি। আমি রাখতে চাচ্ছিলাম উইথ কথাটাকে, উইথ লিখে একটা কোলন দিয়ে একটা স্পেস থাকবে, অ্যান্ড দেন এইটাকে আমি একটা কমা দিয়ে দিলাম যে তুমি আগে এটা হবা। দেন তারপরে কী হবে, দেন এই যে সেলটা আছে, ওয়েট এ মিনিট, এটা বড় হয়ে গেছে, একটু ছোট করে দিতে হবে। ওকে, সো দেন আমি কমা দিয়ে বলে দিলাম যে দেন তুমি কি করবা, আমি যে সেলটাকে তোমাকে সিলেক্ট করে দিচ্ছি ওই সেলের ডেটাটা নিয়ে এসে এখানে বসাই দেবো। আমি সেল সিলেক্ট করে দিচ্ছি এই সেলটা, এখন সে ওই সেলের ডেটাটা এখানে নিয়ে এসে সিলেক্ট করে দেবে। এখন যদি আমি এখানে ইন্টার দিই, দেখেন আমি যেরকম চাচ্ছিলাম, এখন যদি এটাকে আমি ফ্ল্যাশ ফিল করে দিই তাহলে এটা বরাবর আমি যেরকম চাই সেরকমই হয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং না? এবং যে ঘরগুলো ফাঁকা আছে ওই ঘরে তারা শুধুমাত্র উইথটাকে বসাই দিচ্ছে। সো এখানে আমি চাইলে একটা ইফ কন্ডিশন ব্যবহার করতে পারি। ইফ কন্ডিশন ব্যবহার করে আমি ইজিলি এটাকে হ্যান্ডেল করি। যদি কোনো ঘর ফাঁকা থাকে কিংবা ব্ল্যাঙ্ক থাকে তাহলে সে যেন সেটাকে স্কিপ করে যায়,
ঠিক আছে। সো আমি আপাতত ইপে না যাই, একটু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এটা এভাবেই থাক, আমি একে পরে অন্য একটা প্রসেসে ফিল্টার করে এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিব স্যার, খুবই সহজ হয়। সো আমি এটাকে ধরে টাইনে নিয়ে যাই, ফ্ল্যাশ ফিল করে দেয় দাঁড়া। ওকে গুড। সো টাইনার ছাইড়ে দিলাম, দেখেন সবগুলো ফিল হয়ে গেছে, ঠিক আছে না। সো আমি এই পুরোটাকে মার্ক করব, কপি করে এখানেই পেস্ট করে, পেস্ট উইথ ভ্যালু করে দিবে যেন আমার কাছে শুধু ভ্যালুটা থাকে। এখন আমার কথা হচ্ছে স্যার, যেখানে উইথে ডেটা নাই সেখান থেকে আমি ওই ঘরটাকে আমি ফাঁকা রাখবো, হাউ ইজ ইট পসিবল? কিভাবে আমি এটাকে ফিল্টার করতে পারি, কেউ বলতে পারবেন? কোনো এনি সাজেশন, এনি আইডিয়া? কোনো আইডিয়া নাই? ওকে, আমরা চাইলে এটাকে ইফ কন্ডিশন ব্যবহার করে করতে পারি, চাইলে আমরা কোনো টুলস ব্যবহার করেও করতে পারি, এটার অনেকগুলো ওয়ে আছে স্যার। তো আমি যেহেতু আপনারা ধরেন এক্সেল সম্পর্কে একটু কম বোঝেন বা এক্সেল আপনাদের কাছে একটু কঠিন লাগে, সো আমি এটাকে স্কিপ করে গেলাম এবং আমি একটা টুলস ব্যবহার করে এই কাজটাও করে আরামে করে নিতে পারি স্যার। দেখেন এখানে টুলস নামে একটা টুলস আছে, যেটা আমি আপনাদেরকে ডাউনলোড করতে বলছিলাম, মেবি আপনারা করছেন কিনা আই এম নট শিওর। সো আমি এখান থেকে এইটাকে কপি করে নিব স্যার, ঠিক আছে। এইটুকু যেতটুকু আমি বাদ দিব ততটুকু আমি কপি করে নিলাম, আর এটাকে আমি মার্ক করলাম পুরোটা। এখন আমি এই টুলসে যাব, টুলসে গিয়ে এখানে দেখেন সিলেক্ট নামে একটা পেজ আছে, এখান থেকে আমি চলে যাব সিলেক্ট স্পেসিফিক সেল, ক্লিক। একটা ছোটখাটো ডায়লগ বক্স আমার সামনে চলে আসবে, দিস ইজ দ্য ডায়লগ বক্স। এখান থেকে আপনাকে প্রথমে বলা হচ্ছে সিলেকশন টাইপ, অর্থাৎ কোন টাইপের জিনিস আপনি সিলেকশনে আনতে চান। সো আমি চাচ্ছিলাম শুধুমাত্র সেলটাকে, যে সেলটাকে আমি টার্গেট করছি ওই সেলটাই যেন সিলেক্ট হয়। এবং এখানে বলা হচ্ছে অনেকগুলো অপশন লজিক দেওয়া আছে, আমি সিলেক্ট করব ইকুয়ালস। দ্যাট মিনস আমি এখানে যে ডাটাটা দিব এই ডেটাটা যার সঙ্গে শুধুমাত্র ইকুয়াল হবে, যোগ হবে, ঠিক আছে। আমি এক লিখলে আমার এখানে যে যে জায়গায় যে পুরো সেলের ভিতরে যদি শুধু এক লেখা থাকে তাহলেই ওইটা মার্ক হবে, আদারওয়াইজ মার্ক হবে না। সো আমি ইকুয়াল লিখে দিলাম এখানে এবং এখানে ওকে করে দিলাম। সি, যেখানে শুধু উইথ অ্যান্ড স্পেস দেওয়া আছে সেটাই শুধু মার্ক হয়েছে, যেটাতে ডেটা আছে সেটা কি মার্ক হয়েছে? হয়েছে কি? কথা বলেন না কেন? সো যেহেতু মার্ক হয় না, আমি এখন এখান থেকে শুধু ডিলিট বাটনে ক্লিক করব। দেখেন যেগুলো ফাঁকা ঘর সেগুলো সব ফাঁকা হয়ে গেছে, যেগুলোতে ডেটা আছে সেগুলো শুধু থেকে গেছে, ঠিক আছে। আমি এটাকে নিয়ে নিলাম স্যার। সো আমি একে দিয়ে দিলাম যে ইটস এ ডাইমেনশন। ওকে, আমি এটাকে দিয়ে দিই ইটস এ ডাইমেনশন, পুরোটাকে কাট করে নিয়ে এই ঘরে পেস্ট করে দিই। এখন পরের ঘরে যেটা আছে এটা হচ্ছে এক ধরনের উইথ, এই উইথের কাজ আমার শেষ হয়ে গেল। পরে কি আছে? ডেপথ। তো সেম প্রসেসে আমি ডেপথ দেবো, কিন্তু এই ক্ষেত্রে আমি একটা অ্যানাদার ওয়ে ব্যবহার করবো, আরও শর্টকাট ব্যবহার করব, ঠিক আছে। সো আমি পুরোটাকে মার্ক করলাম, পুরোটাকে মার্ক করার পর আমি এই টুলসে যাব। টুলস থেকে দেখেন লেখা আছে এখানে টেক্সটে ক্লিক করলে অ্যাড টেক্সট নামে একটা অপশন আছে। অ্যাড টেক্সটে যদি আমি ক্লিক করি এখানে দেখবেন আমাকে বলা হচ্ছে এন্টার টেক্সট, আমি এখানে দিয়ে দিলাম ডেপথ, কারণ এখানে আমার ডেপথ আছে এবং আমি প্রত্যেকটা সেলের যে ভ্যালু আছে ভ্যালুগুলোর সামনে আমি ডেপথ লেখা চাচ্ছিলাম। সো যেভাবে চাচ্ছিলাম সেভাবে দিয়ে দিলাম। এখানে বলা হচ্ছে বিফোর দ্য ক্যারেক্টার, সো আমার ক্যারেক্টারের আগে আনা প্রয়োজন, সো আমি বিফোর দ্য ক্যারেক্টার। এবং এখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন, এখানে দেখেন প্রিভিউ আসতেছে, সেই প্রিভিউ দেখে আপনি চুজ করতে পারেন, নো প্রবলেম। সো আমি এখান থেকে এইভাবে দেখলাম, ওকে ঠিক আছে, নাও এখন ওকে আমি ক্লিক করে দিলাম। সি, সবগুলোর সামনে কি চলে আসছে, আমার কাজ এখন আগের থেকে অনেক দ্রুত হয়ে গেল না? সো আমি এটাকে মার্ক করে এখানে দিয়ে দিতে পারি। অ্যান্ড পরের ঘরে আসেন, একটা একটা করে করি, ঠিক আছে। পরেরটাতে আমি কি সিলেক্ট করতে যাচ্ছিলাম? হাইট। সেম প্রসিজার, আমার যেটাতে আগে হবে আমি সেটাতে কাজ করব। অ্যাড টেক্সট ফর দ্য হাইট উইথ, ওকে select just it here, greater than it.
হাইটটাকে ডিলিট করে দেই, ওয়েট এ মিনিট, ডিলিট, আর এটা কাজ আমি করছি। এটা হচ্ছে কি ওয়েট, ইটস নট উইথ, ইটস এ ওয়েট, ওজন। সো পুট ইট, এখানে দিয়ে দিলাম পরের সেকশন আছে ভলিউম, টেক্সট, সেট দ্য ভলিউম, ওকে। এটা কি আর্ম হাইট দিয়ে দেন, আর্ম হাইট, আচ্ছা এক মিনিট স্যার, আমি আসতেছি। ওকে, মোটামুটি আমার কেবলমাত্র ডাইমেনশনের যে প্রসেসটা সেটা শেষ হইল স্যার, শেষ হয় না এখনো, কিন্তু আরো একটা বাকি আছে। সেটা হচ্ছে এখনো কিন্তু আমরা ধরেন কলামগুলোকে কমাইতে পারি নাই। এই প্রত্যেকটা কলামের ডেটাগুলো আমাকে কোথায় আনতে হবে, একটা কলামের ভিতরে আনতে হবে স্যার। এগুলো সব একসঙ্গে আমরা আপলোড করতে পারি না, তাহলে আলাদা আলাদা ফিল্ডে সেগুলো চলে যাবে। যদি আমরা সবাইকে এক কলামের ভিতর নিয়ে আসি তাহলে একটা ফিল্ডের মধ্যে তারা এখানে স্টে করবে, ঠিক আছে। সো আমরা কি করব, আমরা ডাইমেনশন নামে একটা কলাম নিব স্যার। সো দিস কলাম ইজ ওয়ার্ক অ্যাজ এ ডাইমেনশন, দিস পার্ট অনলি। আমি একটু দেখাই কোন পার্ট হিসাবে এটা কাজ করবে। এটা কি চাইলেন, এটা কি, এই যে দেখেন এখানে ডাইমেনশন আছে না, জাস্ট এইটুকু এখন আমরা তৈরি করব স্যার। এতক্ষণ তো সবগুলোর সামনে শুধু লেখা লিখলাম, এখন এই ডাইমেনশন নামে এইটুকু পার্ট আমরা একটু তৈরি করব, জাস্ট এইটুকু, এইটুকু তৈরি করব আমরা, ঠিক আছে। তো চলেন আমরা এইটুকু তৈরি করে ফেলি। এখানে আমার কাছে যতগুলো কলাম আছে সবগুলো কলামরে আমি এখানে এক করব স্যার। একত্রিত করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে প্রত্যেকটা ভ্যালু দেওয়ার পরে একটা করে লাইন ব্রেক ইউজ করতে হবে স্যার। কি ইউজ করতে হবে আমাকে, লাইন ব্রেক। সো এই অর্থাৎ আমি দিলাম উইথ, যেমন এখানে দেওয়া আছে দেখেন, উইথের পর একটা লাইন ব্রেক দিয়ে ডেপথের পর একটা লাইন ব্রেক দিয়ে হাইটের পরে একটা লাইন ব্রেক দিয়ে ওয়েট, এভাবে। সো আমিও চলেন একটা লাইন ব্রেক দিয়ে লিখবো। এটার জন্য একটা ফর্মুলা ইউজ করব, খুবই সিম্পলি, এবং ওয়ান ক্লিকে এটা কাজ হয়ে যাবে স্যার, ঠিক আছে। তো লেটস পুট দ্য ফর্মুলা ইজ হিয়ার। আমি একটু ছোট করে নিলাম, বা আমি এটাকে চাইলে থেকে একটু আগায় নিতে পারি, এটাকে একটু আগায় নিতে পারি যেন আপনারা দেখতে পারেন, আমিও যেন দেখতে পারি। ছোট, ওকে। টোটাল পি কলাম পর্যন্ত কাজ করবো আমরা, ঠিক আছে। এখানে আমি লিখি ইকুয়াল কনক্যাটিনেট আমরা প্রথম যে কলামটা অর্থাৎ H2 নামে যে সেলটা আছে এটার ডেটা আমরা এখানে বসাবো, আর দেন এটার পরে আমি কমা দেবো। এরপরে একটা লাইন ব্রেক থাকবে স্যার। সো লেটস রাইট দ্য লাইন ব্রেক। আমরা লাইন ব্রেক লিখবো 4:10 ইজ এ লাইন ব্রেক, ঠিক আছে। কমা দিয়ে দেন, তারপরে কোনটা রাখবেন, এইটা, এটার পরে আবার কমা দেন, আবার লেখেন 4:10, আবার কমা দেন, তারপরে এটা রাখবো, কমা 4:10, কমা এটা দেন, কমা 4:10, মানে এরকম পর্যায়ক্রমে এটা চলতে থাকবে স্যার। প্রত্যেকটা সেলের পর একটা করে 4:10 দিতে হবে স্যার, বোঝা যায়।
কি বোঝা যায় স্যার বলেন দেখি শুনি একটু আমি। চারটেন মানে কি স্যার? চারটেন মানে কি? ওকে গুড। কুটুল স্যার, অপমান করলেন স্যার, এটা কোনো কথা? আমি বলি নাই। আয় আয়, সত্যি বলতেছেন? তাহলে বোধহয় ওদের দেখাইছিলাম। আর সমস্যা নয়, এটা কোনো নট এ বিগ ডিল। এটা আপনারা ইন্টারনেটে ডাউনলোড করে ইনস্টল করলেই কাজ হয়ে যাবে। তো চলেন এটাকে আমরা একটু ফ্ল্যাশ ফিল করে নিই। টাই না এর ধরেন নিচ পর্যন্ত যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো দিয়ে দিই। সেই দেখেন আমার সবগুলো কলাম এখানে চলে আসছে। এখন আমি এটাকে কপি করব। আচ্ছা, এটাকে আমি শুরু থেকে কপি করব। পেস্ট উইথ দ্য ভ্যালু, পেস্ট উইথ ভ্যালু। এখন এই যে চার্ট টেনটা আছে, এই চার্ট টেন ব্যবহার করার ফলে আমরা কি ধরনের ফ্যাসিলিটি পাইছি সেটা একটু দেখে আসি স্যার। চলো আমি যদি এইটাকে ধইরা এটা র্যাপিং করে দিই, দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। কেউ কি কারোর সাথে লেগে গেছে? বা কেউ একটা লাইনের পর একটা চলে আসছে। সো এক্সেল ইন্টারেস্টিং না? দেখেন আপনার কত কত সময়ের কাজ আপনাকে কত কম সময়ের মধ্যে করে দিচ্ছে। এর থেকে মজাদার আর কিছু আছে? আমার তো মনে হয় না নাই। আমি এই কাজটা করে ফেলছি। সো ডাইমেনশন কলাম ইজ রেডি ফর লঞ্চ। বাকি যেগুলো আছে এগুলোর আর প্রয়োজন নাই, ডিলিট করে দেন। শুধু ডাইমেনশনটা তৈরি করে নিছি। এখন পরে আসেন, পরে আর কি আছে? ডাইমেনশনটা চলে গেল। এরপর হচ্ছে ডিজাইন অ্যান্ড এলিমেন্ট। এর ভিতরে তিনটা পার্ট আছে। আমার কাছে যে শীট আছে সেই শীটে কি আছে দেখি একটু আমরা। সো ডিজাইন অ্যান্ড এলিমেন্টের এর তিনটা চারটা না পাঁচটা কলাম আছে মোটামুটি, ঠিক আছে? তো পাঁচটা কলামে আমি কপি করে নিলাম। এই পাঁচটা কলামকে কপি করে নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি আরেকটা কলাম নিয়ে নিই এখানে, সার্ট and paste it here, zero value. ওকে, সো এখানে দেখেন বলা হচ্ছে মোশন টাইপ স্টেশনারি, যেমনটা এখানে বলা হয়েছে মোশন টাইপ আগের প্রসেসেই কিন্তু বলা হয়েছে স্যার। মোশন টাইপ স্টেশনারি, ফেব্রিক, অনেক কিছু। ওকে ফাইন। সো আমরা কিন্তু এটা এখন আগের প্রসেসেই মুভ করব, ঠিক আছে? চলেন এটা সিলেক্ট করি and then select the Q tools, open the edit text field, sorry not format, open the edit text field, এখানে দিয়ে দিলাম ওকে। আর এই কাজগুলো যদি আপনার এখানে যদি শেখাও থাকে স্যার, ঠিক আছে, এটা যে আপনাকে ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যবহার করতে এমন না। আপনি আপনার যে কোনো অফিসিয়াল সেক্টর বা অফিসে যেখানে যান স্যার, এক্সেল সম্পর্কে যদি এরকম নলেজ থাকে, মানে কাজ এত দ্রুত যদি আপনি করতে পারেন, অফিসের সবাই আপনার মাথায় তুলে রাখবে স্যার, ঠিক আছে? আমার অফিসে আমাকে রাখে স্যার। আমার অফিসে যে এইচআর ডিপার্টমেন্ট আছে না, ও তো ধরেন আমি গেলে ওর ঈদের দিন সারাদিন এসে বলবে ভাই আমার এক্সেলে এটা শিখান ওইটা শিখান। ওকে ফেব্রিক, let's add the fabric. এগুলা স্যার আসলে ওইরকম করে বলা যাবে না। একটা আছে না বিড়াল ঠেলায় পড়লে গাছে ওঠে, ওই আমার হয়েছে একই দশ আছে, ঠেলায় পড়ে গাছে ওঠে শিখতে হয়েছে, ঠিক আছে? শিখবো এরকম মানসিকতা, মানে শিখবো এরকম মানসিকতা ছিল না স্যার। যখন যেটা প্রয়োজন হয়েছে গুগল ঘাটছি, এটা ঘাটছি, গাইটা প্রবলেমের সমাধান করছি স্যার, ঠিক আছে? মানে ডিরেক্টলি শিখবো এরকম মানসিকতা ছিল, মানে চিন্তা ভাবনা কখনো ছিল না, মেন্টালিটি ছিল না। তবে প্রয়োজনের খাতিরে শিখতে হয়েছে। অনেকদিন ধরে
না স্যার, সকালে বেশ নাই স্যার, শেষ হয়ে গেছে আমার বেসটা। কেন স্যার? মোটামুটি ওইভাবে যে ফ্রি তাও না স্যার, মানে ফ্রি একদম ওপেনলি বলা যায় না। আমি সবগুলাতে একটু দিয়ে দিই স্যার, একটু ওয়েট করবেন। এই প্রসেসটা আপনারা একটু দেখেন, বারবার দেখলে আপনাদেরও মনে থাকবে, সমস্যা নেই। সো এগুলোকে বলা হয় স্যার একটা ছোটখাটো এক্সেপশন হ্যান্ডেলিং, ঠিক আছে? আপনি যে প্রোডাক্ট লিস্টিং এ ওয়ার্ডপ্রেসে কাজ জানলেই যে চলবে এমন না, আপনাকে এর সঙ্গে এক্সেলের কাজ জানতে হবে, এমএস ওয়ার্ডেরও কাজ জানতে হবে স্যার, কিছু করার নেই, ঠিক আছে? কারণ আপনি যত বিষয়গুলো সম্পর্কে যত ভালো নলেজ রাখবেন, আপনার কাজ, আপনার কোয়ালিটি, কাজের সব কিছুই অনেক 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 ইমপ্রুভ হবে, এবং সে যেটা সবাই চায় আর কি, আপনার থেকে ডিজার্ভ করে স্যার, ঠিক আছে? সো চলেন এটাকে দিয়ে দিই। এখন যে ডিজাইন অ্যান্ড এলিমেন্ট ফেজে, জি স্যার, বুঝে নাই? অনেক সময় যারা ম্যানুয়ালি কাজ করে তাদের জন্য অনেক সমস্যা, আমার জন্য না। আমি তো একদিনে ধরেন 1200, 1300, 1500 প্রোডাক্ট পর্যন্ত আপলোড করে ফেলি। এটা যারা ধরেন, হ্যাঁ ওইটাই তো বললাম, দাঁড়ান আমি একটু এক্সেল শিটে সাজাই নেই, আপলোড করা কোনো বিষয় না, ঠিক আছে? সো এখানে আছে কি, কনক্যাটিনেট দিয়ে দিলাম, আগের প্রসেসই কিন্তু আমি ইউজ করছি। কনক্যাটিনেট এটা দিয়ে দিলাম, কমা 410, কমা পরেরটা দিয়ে দিলাম, কমা 410, কমা দেন দাঁড়া হ্যাঁ হ্যাঁ, একটু একটু করে করতে হবে। কি হয়েছে? হ্যাঁ, ক্লায়েন্ট এগুলো সোর্স দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা স্যার, এখানে একটা সমস্যা হচ্ছে, দেখেন আমি ধরেন এটাকে নিলাম, পরের সেলটা কি ব্ল্যাঙ্ক, কিন্তু পরের সেলে যে চারটা আছে এটা কিন্তু কাজ করবে, তো তাহলে চার ডাবল হয়ে যাবে, তখন দুইটা স্যার লাইন ব্রেক পড়ে যাবে, তখন দেখতে এটা খারাপ লাগবে, এরকম লাগবে। দেখেন আমি এখানে 1 লিখলাম, 1-এর পর যে সেলগুলো আছে সেগুলো ব্ল্যাঙ্ক আছে, দুইটা সেল, তো এক কই গেল, 1 না, এই 1-এর পরে আমি যদি দুইটা লাইন ব্রেক দিই তাহলে কেমন লাগে দেখেন, কন্ট্রোল দিয়ে এন্টার, দুইটা লাইন ব্রেক দিয়ে আমি এখানে 2 লিখলাম। এখন বিষয়টা কি ভালো দেখাচ্ছে? ফাঁকাটা বেশি হয়ে গেল না? এটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে, কারণ দেখতে যেন খারাপ না লাগে, ক্লায়েন্ট যেন আপনার কাজে ভুল না ধরতে পারে। সো এখানে আমরা একটু কন্ডিশন অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমি এখানে লিখি ইকুয়াল কনক্যাটিনেট, এবং এটার ভিতরে লিখব ইফ, যদি if যদি is blank this cell, মানে এই সেলটা যদি ব্ল্যাঙ্ক হয়, যদি এই সেলটা ব্ল্যাঙ্ক হয়, তাহলে যদি ব্ল্যাঙ্ক হলে এখানে দুইটা ভ্যালু কাজ করবে, একটা ট্রু, একটা হচ্ছে ফলস। যদি ইজ ব্ল্যাঙ্ক মানে যদি ব্ল্যাঙ্ক হয় তার মানে এটা ট্রু, যদি প্রথম ভ্যালু যেটা সেটা ট্রু, যদি ইজ ব্ল্যাঙ্ক, যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে কি করবে, যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে কিছু করার দরকার নেই, জাস্ট লিভ ইট, এটাকে ফাঁকা রেখে তুমি চলে যাও। এবং যদি ব্ল্যাঙ্ক না হয়, মানে ডেটা যদি থাকে, তাহলে তুমি কি করবা, যদি ডেটা থাকে তাহলে যদি তোমার ভিতরে ডেটা থাকে তাহলে তুমি এখানে এটাকে নিয়ে আসবা, ঠিক আছে না?
তুমি ওকে নিয়ে আসবা, এবং ওকে নিয়ে আসার পর তাহলে এখানে 4 কাজ করলো কি করে, 1 মিনিট স্যার। concatenate if hello is blank then skip it। আমি চাচ্ছিলাম যে এটা যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে স্কিপ করে যাও, আর যদি ব্ল্যাঙ্ক না থাকে তাহলে তুমি বেলুন নিয়ে আসো, সাথে যেন 4টাও চলে আসে। ওকে 4, ওকে দেন কাজ করবে না। আচ্ছা দাঁড়ান, যদি ইটস ইজ ব্ল্যাঙ্ক তাহলে এটাকে ফাঁকা রেখে যাও, আর যদি এটা যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলে তুমি কি করবে, তাহলে তুমি এখানে 4 নিয়ে আসবা, 4 10, এবং এবং আমি এখানে বলে দিই যে ইফের আগে আমি একে বলে দিই তুমি যে কনক্যাটিনেট হয়ে আসো, এখানে তুমি এই সেলটাকে নিয়ে আসবা, আগে সেলটাকে আগে নিয়ে আসবা। 1 মিনিট, তুমি সেলটাকে আগে নিয়ে আসবে, then put the comma is here and put the number is J20। okay, now it's okay। so আমি কি বলে দিলাম যে কনক্যাটিনেট হয়ে আগে তুমি J2 কে এখানে নিয়ে আসবে, দেন তারপরে ওখানে তুমি একটা ইফ এর ফর্মুলা অ্যাপ্লাই করবা। সেই ফর্মুলাতে কি থাকবে, যদি ফর্মুলাটা ইজ ব্ল্যাঙ্ক অর্থাৎ J2 যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে 4 আনার দরকার নেই, আর যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলে তুমি 4 নিয়ে আসবা, ঠিক আছে। সো 4 তুমি নিয়ে আসলা, ওকে এখানে এখানে একটা কমা দিয়ে দিই, এবং পরের এই 4টাকে আমি স্যার কপি করে নিব, এই ইফটা বারবার ব্যবহার করতে হবে আমাকে, ঠিক আছে। আমি এখন এটাকে নিয়ে আসি, সেম প্রসেস, এখানে কপি করে এখানে দিয়ে দিলাম, এবং এই যে সেল নাম্বার আছে এখানে K2 লিখে দিব, কোন সেলকে আমি টার্গেট করেছি সেটাকে বলে দিলাম এখানে, ওকে। সেম ভাবে আবার কমা, এটাকে নিয়ে আসলাম। এইভাবে আমরা এক্সট্রা যে 4 ব্যবহার করব এটাকে অ্যাভয়েড করতে পারবো। আমি এই ফর্মুলাটা আপনাদের দিয়ে দিব, নো প্রবলেম, আমি দিয়ে দিব আপনাদেরকে। and put the if condition and it's the L2, change the value is L2, again put the comma, call এটা comma, then এটা হবে M2 comma, এর বাইরে আরো একটা আছে স্যার, সেটা হচ্ছে n ভ্যালু, n নিলাম, লজিক it's an n2 and now it's finish, শেষ করে দিলাম। সো দেখা যাক কি হয় স্যার, এন্টার, ওকে I don't know একটা কেন আসলো, this case concatenate if it is J2 K2, তিনটা তো আসার কথা, না তিনটায় আসছে স্যার, সরি আমারই দেখতে ভুল হয়ে গেছে। সো দেখেন স্যার, মজার বিষয়টা হচ্ছে এখানে দেখেন এইটাতে এখানে কিন্তু কোনো এক্সট্রা লাইন ব্রেক না, আমি এটা দেখাবো স্যার 1 মিনিট দাঁড়ান, আমি আগে সবগুলাকে এটা অ্যাপ্লাই করে দিই, ভ্যালুটাকে রিমুভ করে দিই, তাহলে বুঝতে পারবেন। পড়ে যাই, সো চেক দিস ওয়ান, এখানে কিন্তু কোনো ডেটা নাই স্যার, এখানেও দেখেন কোনো কিছু নাই, আলাদা করে কিন্তু 4 আসে নাই, আসছে কি আসে নাই স্যার। সো দেখেন এইটাতে দেখেন, এটাতে আমি কিন্তু স্যার 5টা লাইন ব্রেক থাকার কথা ছিল এখানে, কারণ আমি 5 বারই লাইন ব্রেক যদি নর্মালি ডাকতাম তাহলে 5 বারই লাইন ব্রেক চলে আসতো।
সো এখানে দেখেন শুধু একটাই লাইন ব্রেক চলে আসছে, কারণ আমি বলছিলাম যদি ভ্যালু থাকে তাহলে তুমি লাইন ব্রেক নিবা, যদি না থাকে তোমার লাইন ব্রেক নেওয়ার দরকার নেই। এই জন্য সে একটাই করে লাইন ব্রেক নিয়েছে, কারণ এটা তো সে ভ্যালু খুঁজে পাইছে লজিক অনুযায়ী। ঠিক আছে, সো আমি এটাই চাচ্ছিলাম যেন এক্সট্রা কোনো লাইন ব্রেক না আসে। এবং আমি আপনাদেরকে মনে হয় ফর্মুলাটা দিতে চাইছিলাম, ফর্মুলাটা আগে বের করে নিই। ফর্মুলাটা আপাতত চ্যাটে দিয়ে দিলাম স্যার, আপনারা একটু যার যার মতো করে নোটপ্যাডে সেভ করে রাখবেন। ঠিক আছে, পাইছেন ফর্মুলা? এই কথা বলেন না কেন, ক্লাস বোরিং লাগতেছে? বোরিং লাগলে বা বেশি চাপ লাগলে বলেন, শেষ করে দিই। আচ্ছা, ওকে স্যার, মোটামুটি এটাকে কভার করে নিছি স্যার। ঠিক আছে, এটা যে র্যাপিং করা আছে আমি র্যাপিংটাকে উঠাই দিই। দেখেন এটা আমি পারফেক্ট না, এটা আমার আর কোনো প্রয়োজন নেই, ডিলিট ইট। So I delete this and also I delete it. So dimension design element ready আমার জন্য চলে আসছে আর কি। পরবর্তীতে কি আছে স্যার? সেম প্রসেসে এখানে আছে স্যার কনস্ট্রাকশন ইকোনমিক, যেটা আমাদের এখানে ছিল এর আগে। এই যে দেখেন কনস্ট্রাকশন ইকোনমি, অ্যাসেম্বল অ্যান্ড চেয়ার ডিটেইলস সবগুলো মোটামুটি সেম স্যার। ঠিক আছে, সো কনস্ট্রাকশন অ্যাসেম্বল, এখানে যদি আমরা ক্লিক করি এখানে একটাই মাত্র পয়েন্ট পাওয়া যায়, সেটা হচ্ছে কনস্ট্রাকশন স্যার। সো এটা মনে হয় না বেশি টাইম নেবে, জাস্ট টেক সাম টাইম। সো এটাকে আমরা কপি করি, এটা পেস্ট করে দিই and then select it, go tools, copy, add text, এটাকে কেটে দিই। এখানে যেটা ছিল কনস্ট্রাকশন লং, ওকে। সবার আগে আমি কনস্ট্রাকশনটা বসাই দিলাম। মোটামুটি আমার এটারও কাজ শেষ হয়ে গেল। পরের ভ্যালুটা কি ছিল স্যার? অ্যাসেম্বলি ডিসক্লেমার, কপি করে নিই and এখান থেকে অ্যাসেম্বলির অংশটুকু কপি করে নিলাম, পেস্ট ইট হিয়ার, add text, disclaimer, okay good. পরের পার্টে কি ছিল? ডিটেইলস। ডিটেইলস ও বাবা, ডিটেইলস এর ভিতরে অনেক কিছু আছে স্যার। ডিটেইলস, ক্যাটাগরি, ডিসক্রিপশন, শেয়ার, এসকিউ। সো আমি ডিটেইলস পার্টটা আমি রাখলাম না স্যার, কারণ এটা করতে গেলে আবার সেম প্রসেসেই করতে হবে, বাট আগের মতো একটু টাইম নেবে। ঠিক আছে, আমার হাতে যেহেতু টাইমের স্বল্পতা সেহেতু আমি এটাকে রাখলাম না। এখন দেখেন, এখন এখানে যতগুলো আছে স্যার সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে আছে আমার এখানে, তাই না? দেখেন এখানে ছিল কি ডাইমেনশন, ডিজাইন, কনস্ট্রাকশন, অ্যাসেম্বল অ্যান্ড কেয়ার, চারটা পার্ট আলাদা। বাট আমি চাচ্ছি না চারটা পার্ট আলাদা আলাদা থাক, আমি চাচ্ছিলাম যে চারটা পার্ট আমার একত্রিত থাক, একসঙ্গে থাক, একটা সেলের একটা কলামের ভিতর থাকবে। তাহলে একমাত্র আমি ওই পুরো ডেটাটা আমি একটা লং ডিসক্রিপশন যে ফিল্ড, ওই ফিল্ডের ভিতরে আমি আপলোড করতে পারবো। এটাতে ভয় পাওয়ার কিছু না, এটা খুবই সিম্পল। বাট ইন দিস কেস এখানে দেখেন এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো অনেক বড়, এবং বাকি যে এর ভেতরে যে চাইল্ড লেখাগুলো আছে এগুলো ছোট। আমরাও চাইবো যে কোনটা প্যারেন্ট এবং কোনটা চাইল্ড সেটাকে মিনিং করে দিতে। এই জন্য ছোট্টখাটো একটু HTML এর হেল্প নিতে হবে স্যার। ঠিক আছে, তো চলেন আমরা একটু ছোটখাটো HTML হেল্প নিয়ে আসি। তো ধরেন
আমি একটা এটাকে কেটে দিই, আমি একটা নোটপ্যাড নিয়ে নিই, ওপেন দ্য নোটপ্যাড। এটার ফাইল ফরম্যাট আগে আমি চেঞ্জ করে দেবো জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে। সো লেটস চেঞ্জ, আমি এখানে লিখলাম ইন্ডেক্স, জাস্ট আমি লিখলাম স্যার, একটা নাম দিলাম, এবং ফাইল ফরম্যাট হিসাবে আমি txt উঠাই দিয়ে এখানে লিখবো html, কেন htmlটা ব্রাউজারে আমি আপনাদেরকে দেখাইতে পারি। ঠিক আছে, এখন এটাকে আমি ওপেন উইথ দিব, ওপেন উইথ নোটপ্যাড। সো ওপেন উইথ নোট, সো এটা ওপেন হয়েছে। ঠিক আছে, এখন এখানে আমি দেখেন আমি যদি এই যে এটাকে কেটে দিই, প্রয়োজন নাই আমার এখন। সো এখানে যে লেখা আছে ধরেন আপনার ডাইমেনশনটাকে যদি আমি আমার ওয়েব পেজে বড় করে দেখাইতে চাই তাহলে এখানে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। সো ট্যাগটা হিসাবে আমি h2 ব্যবহার করতে পারি, h2 ডাইমেনশন, h2 ইন্ট। ঠিক আছে, এটা হচ্ছে নরমাল, এবং নরমাল যে টেক্সট সেটা শুধু নরমাল যেটা থাকবে সেটা হচ্ছে পি ট্যাগের ভিতর, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগের ভিতর থাকবে। সো আমি সেমভাবে আরেকবার ডাইমেনশন লিখলাম এবং এটাকে বলে দিলাম যে তুমি পি ট্যাগের ভিতর থাকবা, তুমি পি ট্যাগের বাইরে থাকবা না। এবং এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নর্মাল টেক্সট অ্যান্ড h1 h2 হেডিং টেক্সট। ঠিক আছে, এখন এটাকে আমি যদি ধরেন এখান থেকে ওপেন দিই, ওপেন সি, এটা ওপেন হয়ে গেছে। এবং দেখেন আমরা যদি এটাকে আমাদের ওয়েবসাইটে আপলোড করি এটা এরকম দেখাবে, আর প্যারাগ্রাফ যারা যে এর নিচে যেগুলো থাকবে সেগুলো এই আকারে দেখাবে। সো আমার এটা দরকার। ঠিক আছে, সো আমি এইটা ব্যবহার করব। এখন কথা হচ্ছে যে আমি তো এটা ব্যবহার করব, কিন্তু আমার এটা থাকবে কোথায়? সোজা কথা, এটা থাকবে কোথায়? এটা থাকবে আপনার ধরেন প্রতিটা প্যারাগ্রাফ, আমি একটু দেখাই, এই প্রতিটা যে সেকশন এর ওপরে থাকবে লেখা এইভাবে। আমি চাচ্ছিলাম যে এটা এইভাবে লেখা থাকে, একটা লাইন ব্রেক থাকবে, লাইন ব্রেকের ওপর এই কথাটা এইভাবে লেখা থাকবে স্যার। তাহলে এখন আমাকে প্রত্যেকটা সেলের সঙ্গে এইটুকু লেখা মিক্স করে দিতে হচ্ছে, তাই না? একটা লাইন ব্রেক নিয়ে সবার আগে এটাকে মিক্স করে দিতে হচ্ছে। বাট ইন দিস কেস we can't use QTools, কারণ QTools কোনো প্রকার 4 মার সাপোর্ট করে না। ঠিক আছে, তো আমি চাইলে হয়তো বা একে সবার আগে বসাইতে পারি, বাট QTools দিয়ে সেখানে একটা লাইন ব্রেক দিতে পারবো না স্যার। এক্ষেত্রে আমি হেল্পলেস QTools-এর কাছে। আমাকে এই ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এইটাকে কনক্যাটিনেট ইউজ করে ব্যবহার করতে পারি। কনক্যাটিনেট কি 4 সাপোর্ট করে, তাই না? তো লেটস ইকুয়াল কনক্যাটিনেট, আমি শুরুতেই যেটা ইউজ করব সেটা হচ্ছে ওই যে টেক্সটটা নিয়ে আসছে, ওই টেক্সটটা আমি এটাকে আগে এখানে ব্যবহার করব। সো লেটস পুট দ্য টেক্সট। আমি কি ব্যবহার করলাম দেখতে পাচ্ছেন, এখানে কমা দিব, হ্যাঁ হেড, এখানে বলে দিলাম যে তুমি যেটা 10 আসো সেই 4 চলে আসো, অর্থাৎ হেডিং এর পর তুমি একটা লাইন ব্রেক হয়ে যাবা। লাইন ব্রেক হয়ে যাওয়ার পর তুমি এখানে যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো চলে আসবে। টেক্সটগুলো হচ্ছে আমার যে টেক্সটের সেল সেটা হচ্ছে h2, মানে h2 সেল নাম্বার। এন্টার দেন, এখন দেখেন এখানে বরাবর চলে আসছে। আমি যদি এটাকে ফিল করে দেই, ওকে গুড। এখন আমি এটাকে কপি করে পেস্ট উইথ দ্য ভ্যালু, ওকে। এখন দেখেন একটা লাইন ব্রেক দিয়ে চলে আসে না স্যার, সুন্দর না? ওকে, ডাইমেনশনটা এখন বড় হয়ে যাবে স্যার। তাহলে এই ডাইমেনশনটা আর আমার দরকার নেই, এটাতে আমি কাজ করে ফেলছি। এইভাবে আমি বাকি যে 3টা আছে এইগুলোতে সেম প্রসিজার অ্যাপ্লাই করবো স্যার। লেটস অ্যাপ্লাই, কপি ইট and take a blank space, use the concatenate equal concatenate double quotation এর ভিতরে আমি দিব h2, h2 এর ভিতর দেব আমি সেই কাঙ্ক্ষিত ট্যাগ, h2 ট্যাগটাকে শেষ করে দেব,
শেষ করে দিলাম। এখন এরপরে একটা কমা দিব, কমা দিয়ে লিখবো তুমি 410 চলে আসবে এর ভিতরে। দেন 410 শেষ হয়ে গেলে তুমি একটা কমা দিয়ে দিলাম, দিয়ে তুমি আসবা I2 নামে যে সেল আছে সেই সেলের ডেটা এই জায়গায় চলে আসবা। ওকে, এন্টার। বাট একটা ঝামেলা হয়ে গেছে স্যার আরেকটা, সেটা হচ্ছে যেখানে ফাঁকা সেল আছে সেখানেও এই ডেটাটা চলে আসছে স্যার। ঠিক আছে, ফাঁকা সেলে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। যদি ফাঁকা সেলে যদি আমি না আনতে চাই তাহলে আমাকে এখানে একটা ইফের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। যদি তুমি ব্ল্যাঙ্ক হও তাহলে এটা চলে আসবে। সো আমি কি অ্যাপ্লাই করে দেখাবো নাকি স্কিপ করে যাব? হ্যাঁ, ওইটাকে একটু মডিফাই করে ইউজ করতে হবে। ঠিক আছে, সো এই অ্যাপ্লাইটা আপনারা বাসায় করবেন, কারণ আমি তো একটা অ্যাপ্লাই করে দেখাই দিছি আপনাদের। ওইভাবে আপনারা একটা অ্যাপ্লাই করে একটা সূত্র বের করে নিয়ে এসে, ফর্মুলা বের করে নিয়ে এসে আমাকে দেখাবেন। ঠিক আছে, ভিডিও দেখবেন স্যার। আমার আগের ব্যাচে আমি শুধু এই প্রোডাক্ট লিস্টিং ওদের শিখাইছি 12টা ক্লাস চলে স্যার। তারপরেও এখন অনেকের কনফিউশন, পারে না ঠিক মতো। এই জন্য আমি ধরেন একটু মানে যেগুলো কাজে একটু ঝামেলা থাকে, ডিফিকাল্টি থাকে, সেগুলো কাজ আমি ক্লাসে খুব কম শেখাই স্যার, কারণ স্টুডেন্টরা হোপলেস হয়ে যায়। বাট এই কাজগুলোর ভ্যালু আছে স্যার। এই কাজগুলোর সব থেকে বড় ভ্যালু হচ্ছে যে কোনো ই কমার্স কোম্পানিতে আপনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন, তারা আপনাকে পার্মানেন্টলি ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দেয়। সো একটা কোম্পানির কাজে আপনি সারা জীবন করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, হ্যাঁ, অ্যামাজনও কাজ করতে পারবেন। অ্যামাজন, আলিবাবা, ইবে সব জায়গায় কাজ করতে পারবেন। সো আমি বাংলাদেশ থেকে কাজ করবেন, কারণ ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করবেন, আপনি কোন দেশ থেকে সেটা কোনো ম্যাটার না। সো এখানে কনক্যাটিনেট লিখে আমি বলে দিই, এখানে যদি তুমি শুরুতে একে বলে দেব না, এটা আপনারা করে নিয়ে আসবেন স্যার, আমি ইপে অ্যাপ্লাই করব না। ঠিক আছে, কনক্যাটিনেট এখানে যেটা ছিল ডাবল কোটেশনের ভিতরে is to slash is to 10 comma J2। আমি একটু ঝটপট করে শেষ করে নিই। সরি, এটা হবে K2। সো মোটামুটি একটা স্টেপের কাজ শেষ হলো। এখন এই সবগুলোরে একটা কলামের ভিতরে আনতে হবে স্যার, লাইন ব্রেক দিয়ে দিই। ঠিক আছে,
সো তার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে যদি এখানে দেখেন এগুলোকে আমি একটু ফেলে দিব, ঠিক আছে, এটাকে মার্ক করে নিলাম। এখান থেকে কুটুলসে যাব, কুটুলস থেকে আমি যাব সিলেক্টে, সিলেক্টে স্পেসিফিকে যাব, স্পেসিফিক থেকে ইকুয়াল, শুধু ইকুয়াল করবা তুমি কি এটার সাথে ইকুয়াল করবা, ঠিক আছে। ইকুয়াল করলে সো নো সেল, আচ্ছা নো সেল পাওয়া যায় না, এই জন্য এখানে এর ভেতরে কিছু এক্সট্রা স্পেস আছে, স্পেসগুলোকে আমাকে একটু রিমুভ করে দিতে হবে। সো রিমুভ দ্য স্পেস, রিমুভ ক্যারেক্টার, রিমুভ স্পেস। সো আপনারা ট্রিম দিয়ে এই স্পেসগুলোকে রিমুভ করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে, যদি ট্রিম ইউজ করতে পারেন ফর্মুলা। সো র্যাপিং ইজ ক্লোজ। এখন আমি এটাকে দেখেন ফিল্টার করে এইগুলোকে রিমুভ করতে পারি এখান থেকে। তুমি ইকুয়াল করবে এটার সঙ্গে, ওকে লেটস ইকুয়াল 236টার মতো ফাঁকা পাওয়া গেছে, ফাঁকাগুলোকে হটাই দিছি, ঠিক আছে। পরেরটাতে যান, পরেরটাতে এটা কি ফাঁকা আছে, ফাঁকা আছে কোনটা, এটা একটু খুঁজে বের করি দাঁড়া। হোম র্যাপ, যাই কষ্ট কষ্ট করে খোঁজার দরকার নেই, আমি তো জানি কোনটা অ্যাকসেপ্টেবল। এইটুকু অ্যাভেলেবেল আছে, এইটুকুকে কপি করে নিলাম, ঠিক আছে। এখন ফার্স্ট কাজ হচ্ছে এর ভিতরে যদি কোনো এক্সট্রা স্পেস থাকে ওইটার আগে হটাইতে হবে স্পেস, ওকে। উঠাই দিই, সিলেক্ট, ইকুয়াল করো তুমি এটার সাথে, আয় আয় go to select, okay, ফেলে দেন। দুইটা একসাথে করতে হবে। ওকে, দুইটা একসাথে করে ফেলছি। এইগুলারে আমি একটা কলামের ভিতর নিয়ে আসবো, ঠিক আছে। ইকুয়াল ইকুয়াল কনক্যাটিনেট, এইটা 4 10 কমা এটা 4 10 কমা এটা 4 10 কমা আরেকটা ছিল 4 10, that's it. সো মোটামুটি চলে আসছে। সো রাইট নাও আমি সবগুলো করবো না স্যার, ঠিক আছে, আমি জাস্ট এই কয়টা প্রোডাক্ট আপনাদেরকে করে দেখাবো স্যার, কারণ এতগুলো প্রোডাক্ট আপলোড করতে গেলে দেখা যাবে স্যার 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। সো আমার কাছে 1-1.5 ঘন্টা সময় নাই, আমি 10টা-5টা প্রোডাক্ট আপলোড করে আপনাদেরকে জাস্ট শুধু দেখাবো আর কি। সো এখন আমি একটা নতুন এক্সেল শিট ওপেন করে নেই,
নিউ এক্সেল শিট। ওকে গুড। সো এখান থেকে আমি ধরেন এইটুকু এই কয়টা প্রোডাক্ট আমি আপনাদেরকে আপলোড করে আজকে দেখাবো, ঠিক আছে। তো যেখানে এটা ছিল হচ্ছে ধরেন আপনার লং ডিসক্রিপশন, বাকি যেগুলো এগুলোর আর দরকার নেই, এগুলো সব একসঙ্গে হয়ে গেছে। এই কয়টা আমি আপনাদেরকে বাল্কলি আপলোড করে দেখাবো। সো এটার জন্য আমাকে কি করতে হবে, এক্সেল শিটটা যখন রেডি হয়ে যাবে আপনি এটাকে সেভ করবেন, সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজে যাওয়ার পর ব্রাউজে যাবে, ব্রাউজে যাওয়ার পর এটাকে একটা লোকেশন দিয়ে সেভ করবেন। সেভ করার সময় একে সিএসভি করবেন। সিএসভি ফাইল ফরম্যাটটা অবশ্যই যেন আমি বলে দিচ্ছি UTF-8 এবং তার ভিতরে যেন লেখা থাকে কমা ডেলিমিটেড সিএসভি। আবার বলে দিচ্ছি UT8 কমা ডেলিমিটেড। এই কথাটা যেই ফরম্যাটে লেখা থাকবে সেই ফরম্যাটটা আপনি চুজ করবেন। সিএসভির অনেক ধরনের ফরম্যাট আছে, ঠিক আছে। আমি যেটা বললাম এটা এখানে সাপোর্ট করবে। সবকে কেটে দিলাম, একেও কেটে দিলাম। সো আমি হ্যাঁ পাইছে, এই যে বুক ওয়ান নামে যেটা আছে এটাই ওইটা। এখন আমি আমার ওয়েবসাইটে যাই। চলো মুভ অন ওয়েবসাইট, মাই ওয়েবসাইট। এখানে যাওয়ার পর এখানে আমি বলছিলাম দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইম্পোর্ট, একটা হচ্ছে এক্সপোর্ট। সো ইম্পোর্টে যাবো আমরা যেহেতু প্রোডাক্ট আপলোড করবো আমরা ইম্পোর্টে যাব। চলেন এখানে দেখেন বলা হচ্ছে সিলেক্ট এ ফাইল ফ্রম ইয়ার কম্পিউটার। কোন ফাইল? ওই ফাইল যে ফাইলটা আমার প্রয়োজন, এবং এখানে বলে দিছে কোন ধরনের ফাইল তাদের প্রয়োজন। UT8 ফরম্যাটের ফাইল যেটা কমা ডেলিমিটেড সাপোর্ট করে, ঠিক আছে। এই যে দেখেন UTF-8। সো আমার ফাইলটাও UTF-8, নো প্রবলেম। এখান থেকে আমি এটাকে চুজ করে দিলাম। এখানে বলছে আপলোড প্রোডাক্ট ইফ এক্সিস্ট। ওকে আমি দিয়ে দিলাম আপলোড প্রোডাক্ট ইফ এক্সিস্ট, যদি এক্সিস্ট হয় তাও দিয়ে দিলাম। ও বাই দ্য ওয়ে আরেকটা জিনিস মিসিং গেছে, প্রোডাক্টের আইডি দেওয়া হয়নি। সো ইটস ইম্পর্টেন্ট, আইডি দিতে হবে আমাদের। সো লেটস ইনসার্ট এ কলাম, সরি ইনসার্ট, এখানে লেখেন আইডি, এখানে দেন। আমি দিলাম একটা সংখ্যা, র্যান্ডম একটা সংখ্যা দিয়ে দিলাম। স্যার আপনারাও দিয়ে দিতে পারবেন, নো প্রবলেম। জাস্ট মাথায় রাখবেন একটার সাথে আরেকটা আইডি যেন না মেলে, এগুলোর জন্য সম্পূর্ণ ইউনিক হয় প্রতিটা প্রোডাক্টের জন্য, তাহলেই কাজ হবে। সো লেটস চুজ দ্য বুক ওয়ান ইজ এগেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আমরা চুজ করবো ডেলিমিটেড হিসাবে আমি ইউজ করছি কমা। সো কমা এখানে দিয়ে দিলাম। মার্জিন এমটি সেল, নো মার্জিন করার প্রয়োজন নেই। সো প্রসেস দ্য ইম্পোর্ট। সো এখানে ফাইল আপলোড করে এখানে দিয়ে দেবেন ইম্পোর্টে, এবং একটু ওয়েট করবেন, দেখবেন এটা লোডিং হবে একটু। ওকে, এখন একটা ফিল্ড আপনার কাছে আসবে, এটা আপনাকে ম্যানেজ করতে হবে। আমাদের মনে আছে আমরা এক্সেল শিটে কয়টা কলাম তৈরি করছিলাম? বাই দ্য ওয়ে আরেকটা জিনিস কিন্তু আমি ভুলে গেছি স্যার, সেটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে কি? আমরা তো প্রোডাক্টের ইমেজ দেই নাই। কত বড় একটা ভুল করে ফেলছি দেখছেন, মাত্র মনে হচ্ছে। চলেন প্রোডাক্টের ইমেজটা দিয়ে দিই। সো রাইট নাও আমার কাছে যতগুলো ইমেজ আছে প্রতিটা প্রোডাক্টের একটা করে ইমেজ আছে স্যার। আমি ওই একটা করে ইমেজই নিয়ে নেব এখান থেকে। ওপেন কপি। সো দেয়ার ইজ দ্য ইমেজ। প্রতিটা প্রোডাক্টে স্যার একটা করে ইমেজ আছে, একটার বেশি নাই আমার কাছে। সো আমি এই কলাম থেকে কয়েকটা ইমেজ এখান থেকে কপি করে নিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। যদি আপনারা এখানে একের বেশি ইমেজ ইউজ করতে চান তাহলে ওই ধরনের সেপারেটরটা আছে, সেপারেটর ইউজ করে বাকি লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। সো বুঝাইতে পারছি কি না স্যার বলেন? আচ্ছা আমি আরেকবার বুঝাই দিচ্ছি। সাপোজ ধরেন আপনি একটা প্রোডাক্টে দুইটা ইমেজ, এই লিঙ্কটা এই ইমেজটা আপনি শো করাইতে যেতেন, যে লিঙ্কটা আমি কপি করছি। আপনাকে কি করতে হবে, এই প্রথমটাতে আমি শো করাইতে চাচ্ছি। সো লিঙ্কের সবার শেষে একটা স্পেস দিবেন, ডিভাইডার দিবেন, এই যে ডিভাইডার চিহ্ন আমি দিছি এটা দিবেন,
তারপর এখানে আবার লিঙ্কটাকে আরেকটা পেস্ট করে দেবে। সো এখন আমার দুইটা লিঙ্ক হয়ে গেছে, তার মানে প্রথম প্রোডাক্টে আমার দুইটা ইমেজ শো করবে। চলেন একটু দেখাই আমি আপনাদের। সো লেটস আপলোড। আমরা এখানে থাকবো না স্যার, আমরা আবার ধরেন এটাতে ধরেন ড্যাশবোর্ডে আসবো, কারণ এটা আমাদের কাজ করে না, একটা কলাম মিস করে ফেলছে। সো আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে যাব প্রোডাক্টে, এই ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, এটা কি দেখি, এটা কি সেটা নাকি, হ্যাঁ এটাই। এখান থেকে যাব ইম্পোর্টে, ইম্পোর্ট থেকে ফাইল চুজ করব, এক্সিস্টে ক্লিক করে দেবো, প্রসেসিং দ্য ইম্পোর্ট। ওকে, নাও প্রথমে এখানে বলতেছে কি আপনার প্রোডাক্ট আইডিটা দিয়ে দেন। সো এখানে আমি প্রোডাক্ট আইডি, দিস ইজ মাই প্রোডাক্ট আইডি। এখানে দেখেন আমাদের এক্সেল শিটে যতগুলো কলাম ছিল সবগুলো কলাম এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন? আইডি, প্রোডাক্ট টাইটেল, রেগুলার প্রাইস, সেলিং প্রাইস, ডিসক্রিপশন, ক্যাটাগরি, এসকিউ, লং, ইমেজ, পরপর সবগুলো। সো প্রোডাক্ট আইডিটা কি, আমার প্রোডাক্ট আইডি আমি এখানে দিয়ে দিলাম। প্রোডাক্ট টাইটেল, টাইটেল বলতে প্রোডাক্টের নাম, দিস ইজ প্রোডাক্ট টাইটেল। অ্যান্ড দ্য প্রোডাক্ট পারমালিঙ্ক, আই ডোন্ট নিড ইট, পারমালিঙ্কটার প্রয়োজন আমার নাই। পারমালিঙ্ক বলতে ওই যে বলছিলাম না প্রোডাক্টের নেম, ওই নেমটাই স্যার পারমালিঙ্কে বসবে, ঠিক আছে? পারমালিঙ্কের পর প্রোডাক্ট স্ট্যাটাস, প্রোডাক্ট স্ট্যাটাসটা হবে কি পাবলিশ, দেখছেন আমি এটা দিই না, আচ্ছা না দিলাম, তাই আপাতত দরকার নেই দেওয়ার, যেটা দিই নাই। প্রোডাক্ট ডিসক্রিপশন, যেটা লং ডিসক্রিপশন, নিচে দেখেন লেখা আছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। সো আগে লং ডিসক্রিপশনটা আমরা দিয়ে দিই, ঠিক আছে? এখান থেকে যান প্রোডাক্ট লং ডিসক্রিপশন, এটা দিয়ে দিই প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, দিস ইজ দ্য শর্ট ডিসক্রিপশন। প্রোডাক্ট এসকেইউ আমার কাছে আছে, আমি দিয়ে দিচ্ছি এসকেইউ। আচ্ছা, তারপর কি আছে, প্রোডাক্ট পাসওয়ার্ড, অথরিটি, মেনু, মানে একটা প্রোডাক্টে যা যা থাকে সব এখানে আছে স্যার। প্রাইস, সেল প্রাইস, রেগুলার প্রাইস, দেখছেন দুইটা দেওয়া আছে। সো সেল প্রাইসটা আগে দিয়ে দিই আমরা, সেল প্রাইস $40, রেগুলার প্রাইস $50। আর কি আছে, ডাইমেনশন, পারচেস, প্রোডাক্টে ইমেজ আছে স্যার, দেখছেন ইমেজ, ইমেজে যান, ইমেজে গিয়ে ইমেজ কলামটাকে চুজ করে দেন, ইমেজ কলাম। প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি কলাম থেকে ক্যাটাগরি চুজ করে দেন। সো এর মধ্য দিয়ে মোটামুটি আমরা সবগুলো ফিল্ডকে এখানে ইনক্লুড করাই দিছি স্যার। আর কোনো ফিল্ডকে মানে আমি সফটওয়্যারকে বুঝাই দিলাম এই ফিল্ডটা এই ফিল্ডের নাম, এই ফিল্ডে যে ডাটা আছে সেটা এই জায়গায় যাবে, এই ফিল্ডের ডাটা এই জায়গায় যাবে, বলা হয়ে গেছে। এখন আমি নিচে যাব, সবার নিচে এখানে দেখেন স্টার্ট ইম্পোর্ট লেখা আছে, ক্লিক করেন স্টার্ট ইম্পোর্ট। ওকে, এটা একটু কিছু সময় নেবে, 5-10 মিনিট। আপনারা একটু চেক করেন, মানে এটা একটু দেখেন, আমি আসতেছি 1 মিনিট। এটা ফেল না স্যার, এগুলো এমটি সেল, দেখাই। দেখেন এখানে আমাদের কয়টা প্রোডাক্ট ছিল, আমি যদি এটুকুকে মার্ক করি, টোটাল 12টা প্রোডাক্ট ছিল না, দেখতে পাচ্ছেন? দেখেন আমি সেলগুলোকে জুম করি, কয়টা ছিল, 13টা রো আমরা চুজ করছিলাম, তার মধ্যে একটাতে হেডিং ছিল, তার মানে 12টা প্রোডাক্ট ছিল, ঠিক আছে? তাহলে এখন যদি এখানে 12টা প্রোডাক্ট থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটে কয়টা, কি এটা এখানে শো করতেছে কত, 15টা। এইগুলো হচ্ছে স্যার এরা টেস্ট ড্রাইভ চালানোর জন্য কিছু ব্ল্যাঙ্ক সেল এখানে রাখে, যেগুলো ইম্পোর্ট কখনোই হবে না, ঠিক আছে? ওইটা সফটওয়্যারের নিজস্ব ওয়ার্কিং প্রসেস। সো আমরা 12টা প্রোডাক্ট দেখেন কতক্ষণ সময় লাগছে, 5 মিনিট সামথিং, এরকমই স্যার, এরকম। সো 5 মিনিটের মধ্যে আমরা 12টা প্রোডাক্ট আপলোড করে ফেলাম উইথ অল কাইন্ড অফ ডিটেলস। এটা যদি আমরা ধরেন হাতে করতে যাইতাম, এই 12টা প্রোডাক্ট আপলোড করতে আমার না হলে আধা ঘন্টা সময় লাগতো স্যার,
যারা এক্সপার্ট আছে তাদের আধা ঘন্টায় সময় লাগবে। এখন আমরা তো ওয়েবসাইট ভিজিটে যাই, চলে দেখি কি অবস্থা। আমি যে প্রোডাক্টগুলো আপলোড করলাম এগুলো কোথায় গেল একটু দেখি আমরা। আমাদেরকে চেয়ার নামে যে ক্যাটাগরি আছে না, ওই ক্যাটাগরিটা খুঁজে বের করছে। ওই ক্যাটাগরিতে যাই দেখি এখানে চেয়ার নামে কোনো ক্যাটাগরি আছে কিনা। প্রোডাক্ট অবশ্যই এখানে থাকার কথা না, কারণ আমরা মেইন লিস্টে চেয়ার নামে ক্যাটাগরিটাকে ইনক্লুড করি নাই স্যার, দিস ইজ দ্য প্রবলেম। ঠিক আছে, এখানে যদি মেনুতে যদি আমরা চেয়ার নামে ক্যাটাগরিকে ইনক্লুড করতাম তাহলে দেখা যেত। দাঁড়ান আমি ইনক্লুড করে দিই একটু, আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে স্যার। আমার চেয়ার ক্যাটাগরি এখানে শো করে না কেন? মানে কি? ও সরি, এখানে চেয়ার ক্যাটাগরি শো করবে না, কাজ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরি। আর চেয়ারটা আমি যেটা তৈরি করছিলাম ওটা হচ্ছে ও কমার্সের ক্যাটাগরি স্যার। সো এই জন্য এটা এখানে শো করবে না, এটার জন্য একটা আলাদা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে ইউজ করতে হবে। সো আমরা একটা এখানে দেখেন, এই যে আমি একটু দেখাই, এই যে পোস্টে যান, দেখেন এখানে একটা ক্যাটাগরি আছে, আবার প্রোডাক্টে আসেন আরেকটা ক্যাটাগরি। সো ওকমা প্রথম যেটা দেখলেন সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরি, আর ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরিটা এখানে শো করবে। ঠিক আছে, ও কমার্সের ক্যাটাগরিটা এখানে শো করবে। সো আমাকে এটাকে ফাইন্ড আউট করতে হবে, কিন্তু এটাকে ইন্টিগ্রেট করা যায়, যেটা আমাদের আসলে কনসার্ন না, এটা যারা কাজ করবে ডেভেলপিং কাজ করবে তাদের কনসার্ন। ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের চেয়ার ক্যাটাগরি যেটা আছে, এই যে চেয়ার ক্যাটাগরি, এটা লিঙ্কটাকে ভিউ যে অপশন আছে না, এটাকে কপি করে আমি লিঙ্কটাকে কপি করবো স্যার, তাহলে আমি এটাকে খুঁজে পাইলাম। যাই চলেন, দেখেন আমরা এই প্রোডাক্টগুলো আপলোড করছিলাম, এই 12টা প্রোডাক্ট করছিলাম কি না, তাই না? দেখেন কত সুন্দর সবগুলো প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি যদি একটাকে ওপেন করি, ওকে দেখেন এখানে ক্যাটাগরিটা চলে আসছে, টাইটেল চলে আসছে, প্রাইজিং দেখেন আমি $50 দিয়েছিলাম, রেগুলার প্রাইস 50 দিয়েছিলাম, সেলিং প্রাইস 40 দিয়েছিলাম। এখানে দেখেন যে শর্ট ডিসক্রিপশন যেটা, সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসছে, অ্যাভেলেবেল ফর শেয়ার ফর সেল। এইখানে দেখেন স্যার টাইম এন্ড প্রোডাক্ট ডিসক্রিপশন, এটাকে আমরা H2 ধরে দিয়েছিলাম না, এটা বড় হয়েছে এখন। আর বাকিগুলো কি ছোট ছোট হয়ে আছে না, এটাও কিন্তু বড় হয়েছে, এটাও বড় হয়েছে, বাকিগুলো কি ছোট ছোট হয়ে চলে আসছে। তো দেখেন কত সুন্দর করে আমরা আমাদের ডেসক্রিপশনে প্রায় সিমিলারলি, এইটার মতো প্রায় সিমিলারলি প্রোডাক্টের লিস্ট, সরি লং ডিসক্রিপশনে এগুলোকে রাখতে পারছি। হয়ে গেল, রাখতে পারছি। সো এখন কি বোঝা গেছে স্যার কনসার্নটা? এইটাই ছিল আমাদের কনসেপ্ট, যে আমরা ডেসক্রিপশনের ভিতরে আমরা সবগুলো ডিটেইলস যেন সুন্দরভাবে সাজায় রাখতে পারি, এবং এটা যদি আপনার ক্লায়েন্ট দেখে সেও হ্যাপি হয়ে যাবে, যে ওকে গুড, এটা তো অনেক সুন্দর করে তুমি সাজাইছো। মানে সুন্দর বলতে এটা আমি দেখলে বুঝতে পারতেছি, ক্লিয়ার বুঝতে পারতেছি। ঠিক আছে, এটা আই ক্যাচিং ডিসক্রিপশন। সো মোটামুটি আমি এখানে দেখেন, আমি প্রথম এটা ছিল প্রথম প্রোডাক্টে আমি 2টা URL দিয়েছিলাম, দ্যাটস ওয়াই এখানে 2টা ইমেজ চলে আসছে, তাই না? কিন্তু পরের প্রোডাক্টগুলোতে মনে হয় না 2টা করে চলে আসছে স্যার, আই ডোন্ট থিংক এখানে মনে হয় 1টা করে চলে আসছে। দেখেন সবগুলো প্রোডাক্টে আপনি একটা এক্সেল শিট তৈরি করে দেখেন, সবগুলো প্রোডাক্টে এরকম বিষয়গুলো চলে আসবে স্যার। ঠিক আছে,
এক্সেল শিট যদি আপনি ঠিকমতো তৈরি না করতে পারেন, যদি অটোমেটিক প্রসেস যদি না ইউজ করতে পারেন, তাহলে এক ছোট্ট কাজের জন্য আপনাকে অনেক টাইম স্পেন্ড করতে হবে। করতে পারবেন কিন্তু সময় লাগবে প্রচুর। হ্যাঁ ঠিক আছে, ভাই, এখন যে আমরা বাসায় প্র্যাকটিস করবো, আমাদের তো ক্লায়েন্টের যে ডিটেলস গুলো যে নিবে, এগুলো তো কোনো কিছু নাই। আমি দিয়ে দিচ্ছি। আমি যে শিটটাতে কাজ করলাম ওটাই আপনাদেরকে পাঠাই দিচ্ছি, আপনারা ওটাতে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।